উপন্যাস ডায়েরি চ্যানেলের পক্ষ থেকে আপনারা শুনছেন প্রেম সুধা, লিখেছেন সাইয়ারা খান, কণ্ঠে আমি তাসনোভা। পর্ব 2। দেহ এবং মন, এদের দম্ভ আজ জন্মকাল। এই মন হাজারবার বারণ করে, অস্বীকার করে পরিস্থিতি, কিন্তু এই দেহ, সে বারণ মানতে নারাজ। মনের খড়ক এবং দেহের চাহিদা দুটো জিনিসই ভিন্ন, এদের কম্পারিজন চলে না। এই দেহের কাছে মন হেলে যায়। এই হারা যে কতটা হীনমনতাই তা সেই জানে যে ভুগেছে। পৌষের মন চাইছে নিজের এই দেহটাকে ছিন্ন ভিন্ন করে ফেলতে। কেন সে নিয়ন্ত্রণ হারালো? কেন তৌসিফের পরশে সে গলে গেল? কেন দেহের উপরে জোর খাটাতে পারল না? তৌসিফের শেষ এখানে নেই, সে শুধু তার পুরুষ হাতের দক্ষ আদর পৌষে মুখময় দিয়েছে। কেন পৌষে আবেশে ঘরে চলে গেল? কেন স্বেচ্ছায় নিজেকে ঠেলে দিল তৌসিফের কাছে? দুই হাতে মুখ চেপে কেঁদে উঠল পৌষ। কান্নার শব্দ যাতে বাহিরে না যায় তাই ওড়নাটা কুচে দিল মুখে। ওর শব্দহীন কান্নায় কোমট এক পরিবেশ তো সৃষ্টি হতে না হতেই পৌষের খেয়াল হলো ওয়াশরুমে কান্না করা উচিত না। এতে করে এখানে উপস্থিত জিন আলিঙ্গন করে। বর শিউরে উঠে তাড়াতাড়ি ওখান থেকে বেরিয়ে আসলো সে। তৌসিফ রুমে না থাকায় কিছুটা স্বস্তিও পেল ঘটে। হঠাৎ কিছু ঝাঁঝালো কণ্ঠ ওর কানে আসা মাত্রই পৌষ রুমের বাহিরে উকি দিল। চোরের মতো বোঝার চেষ্টা করলো কি হচ্ছে এখানে। পরক্ষণে মনে হলো পৌষ কেন চোরা চোখে দেখবে, ও দেখবে বীরের চোখে। এই কথায় মনে হতেই ড্যাং ড্যাং পা ফেলেই সামনে বেরোলো ও। এই বিলাসবহুল ফ্ল্যাটটা ওর দেখা হয়নি, তবে কথার শব্দ কোথা থেকে আসছে তা বুঝতে পেরে পৌষ সামনে বাড়ালো। অপরিচিত কিছু মুখের মাঝে শুধু তৌসিফ আর তাইফাকেই চিনল ও। পিছু ঘুরে তাকাই, তৌফিক তালুকদারকে চিনল না। হঠাৎই তখনই তৌসিফ দেখলো পৌষ এদিকে আসতে। ওর দিকে তাকিয়ে তৌসিফের রাগ হলো। গরম চোখ দিয়ে তাকিয়ে রইল কিছুক্ষণ। পৌষ একবার তাকাতেই থমকালো, ভরকালো ইশারায় তৌসিফকে যেতে বলল। পৌষ তারার মতো দাঁড়িয়ে রইল ঠাই। দাঁতে দাঁত চেপে এবার তৌসিফ ওখান থেকেই বলল, ভেতরে যাও। তৌসিফের কথা শুনেই বাকিরাও তাকালো পৌষের দিকে। যে না তৌফিক তালুকদার তাকালো অমনি পৌষ ফাটা চোখে দেখল। সমান তালে চোয়ারটা নলতে লাগলো। কেন জানি কান্নার আগেই মেয়েটার চোয়াল কাঁপে। ঠোঁট দুটো অনবরত কাঁপতে থাকে। ওকে দাঁড়িয়ে থাকতে দেখে তৌসিফ এবার দ্রুত পদাচারণ করে এগিয়ে আসতে নিলে পৌষ তাড়াতাড়ি তৌফিক তালুকদারের কাছে ছুটে আসতে চায়, তবে পারে না। তৌসিফ আগে ওকে ধরে ফেললো। ছোটার আপ্রাণ চেষ্টা করেও লাভ হলো না। অপরদিকে তৌফিক তালুকদার নির্বিকার, সে কথা বলছে না। কেন এগিয়ে আসছে না পৌষ খুঁজে পেল না। তৌসিফের শক্তির সাথে পৌষ পারল না। ওকে টেনে রুমে এনে কিছুটা ছুঁড়ে মারলো বিছানায়। মুখ উল্টে পড়ল পৌষ। নরম বিছানা, ব্যথা পাওয়ার প্রশ্নই ওঠে না, তবে পৌষ কেঁদে উঠল। তৌসিফ দরজা আটকে ওর সামনে এসেই টেনে তুলে গভীর কণ্ঠে বলল, আক্কেল নেই তোমার? ওভাবে অন্য ছাড়া বাইরে কেন এসেছিলে? ভেতরে যেতে বললেও শুনলে না। কতগুলো পুরুষ ছিল ওখানে পৌষ রাত? গণিনি। তৌসিফ অবাক হলো। গণিনি মানে পুরুষ গণিনি? তৌসিফ কি এটা জিজ্ঞেস করেছে? কিছু বলার আগেই পৌষ ওড়না পেঁচিয়ে নিল। উঠে তাড়াতাড়ি তৌসিফ ওর হাত টেনে ধরে বলল, কোথায়? বাহিরে। কি দরকার? তৌফিক তালুকদারের সাথে আমার কথা আছে। ব্রজোড়া মুহূর্তেই কুচকে গেল তৌসিফের। বড় ভাইয়ের সাথে পৌষের কি কথাই বা থাকতে পারে? সন্দেহের বসে জিজ্ঞেস করল, কি কাজ বড় ভাইয়ের সাথে? আপনাকে বলতে বাধ্য নই আমি। ঝাঁঝালো গলায় বলে নিজ হাতে ছাড়তে চাইল ও। তৌসিফ ওকে টেনে ধরে বলল, হাজারবার বাধ্য তুমি পৌষরাত। আর বাকি রইল কথা। এই কাটা ঠোঁট নিয়ে কোথায় যাচ্ছ? নিশ্চিত ভাসুরের সামনে লজ্জা পাবে। পৌষ তেতে উঠে বলল, উনি আমার ভাসুর নন, ছাড়ুন আমাকে। উনি তো আমাকে দেখলে, তাহলে কেন কথা বলল না? আমি কি কোনো দোষ করেছিলাম? কোনো কথা বলল না কেন? তৌসিফ বুঝে উঠতে পারছে না কি কথা থাকতে পারে। জিজ্ঞেস করেও লাভ হচ্ছে না। ও নিজ থেকে বলল, বাবু আসবে কাল, সেটাই বলতে এসেছে। এখন ঝামেলা করো না পৌষরাত, ছেলেটা অনেকদিন পর বাসায় আসছে। বাবু কাল আসবে শোনা মাত্রই থম মেরে গেল পৌষ। তৌসিফ ওকে শান্ত হতে দেখে ওর মাথায় হাত রাখে। ঝট করে ওর হাত সরিয়ে দেয় পৌষরাত। তীক্ষ্ণ গলায় প্রশ্ন চড়ে, আপনার লজ্জা লাগে না? লাগবে না কাল? তৌসিফ ভাবলো হয়তো বিয়ের কথা বলেছে, তাই সোজাভাবেই বলল, বাবু সবচাইতে বেশি চাইতো যাতে আমি বিয়ে করি, নতুনভাবে সব শুরু করি। তা ছিল হাসলো পৌষ। তৌফিক থেকে মুখ সরিয়ে নিয়ে বলল, বাবু খুব বেশি খুশি হবে। হওয়ার কথা? হ্যাঁ অবশ্যই হবে, 100 বার হবে। তৌসিফ বুঝলো না ওর কথা। ওকে বসতে বলে বাইরে গেলে কথা বলতে, তবে মাথায় গেঁথে রইল পৌষের বলা প্রতিটা কথা। হকবাড়ির পরিবেশে পরিবর্তন ঘটল না আজ। আজ চৈত্রের সাথে বড়সড় একটা কাণ্ড ঘটে গেল। বাড়ির শান্ত ছেলেটা আজ বাবার সাথে বেয়াদবি করেছে। বিষয়টা ক্ষুদ্র হলেও আগে থেকে বাবার উপরে খেপে থাকা চৈত্র আজ ফুঁসে উঠেছে। কেন পৌষাপাকে এমন বাড়ির বউ করা হলো? এই প্রশ্নের উত্তর দিতে যখন ওর বাবা ছেলেকে ধমক দিল, তখনই চৈত্র ঝাঁঝালো গলায় বলল, হ্যাঁ হ্যাঁ, কেন দেবে না বিয়ে? সম্পত্তি কম পাবে না? কম পড়ে যাবে তা তোমাদের? না হলে কেন বড় লোকের বাজে ছেলের সাথে বিয়ে দিতে হলো?
কথাগুলো বলা মাত্রই সজোরে এক টান পড়ল চর ওর গালে। হেমন্ত বাসায় না থাকায় ঘটনা ঘটেছে। বাবার হাতে চর খেয়ে চৈত্র থেমে যায়নি। উজ্জ্বলাকে পুষতে পুষতে বলল, পারবে শুধু এই শরীরের জোর দেখাতে, এছাড়া তোমরা ভাইরা পারোই বা আর কি। বলে রোমে চলে গেল। জ্যৈষ্ঠ ছুটল ওর পেছনে। ইনিমিনি আর পিহাও বাদ রইল না। সামনে সমানে তালে ইনিমিনি কেঁদেই যাচ্ছে। এই মুহূর্তে বিরক্তিই হলো, কেন তাদের একসাথে কাঁদতে হবে? জন্ম একসাথে হইলে কি একসাথেই হতে হবে? চৈত্র রেগে দিয়ে দিল একটা ধমক। আমার রুমে কি, যা বের হোক। তারপরে কাল লাল করে দিব ভাবা সারাক্ষণ শুধু। সবসময় আদর আদর কথা বলা চৈত্র ভাই যে এইভাবে ধমক দিবে কে জানতো। এবার কাঁদতে কাঁদতে দুটো চৈত্রর কোলে উঠে বসলো। দুই পাশ থেকে গলা চড়িয়ে ধরে হিচকি তুলে বলল, তোমার ব্যথা হচ্ছে ভাই? আমি গালে টিপ্পি দেই, ব্যথা থাকবে না দেই? দুটো একসাথে একই কথা বলল। চৈত্রের রাগ পড়ে গেল। দুটোর মাথায় আদর করে দিতেই কত কত হয়ে ওরা চৈত্রের গালে চুমু খেলো। জ্যৈষ্ঠ ওদের সামনে এসে বলল, কি দরকার ছিল এভাবে তর্ক করার? লাভ কি হলো? হিমু ভাই থাকলে না হয় এক কথা ছিল। চৈত্র ইনিমিনিকে কোলে বসিয়ে বলল, এই প্রতিবাদটা আগে করতে পারলে পোষ আপা আজ এখানে থাকতো। পিহা মাথাটা নিচু করে বলল, হিমু ভাই শুনলে রেগে যাবে। চৈত্র হতাশ হয়ে গেল। পোষ আপাকে ওরা অনেক ভালোবাসে। হেমন্ত বাসায় ফিরল রাতে। পিহা পই পই করে সবটা জানাতেই হেমন্ত হাসলো। পিহা অবাক হলো হিমু ভাইকে হাসতে দেখে। ফ্যালফাল করে তাকিয়ে থেকে বলল, তুমি হাসছো তো, কাঁদবো? চৈত্র ভাই অনেক রেগেছিল। তাই বুঝি না। যা ঘুমাতে যা, পরে যাব। তুমি খাবে না? চাচি ডাকলো তো। খাবো। পিহা যেতে বিছানায় গা এলিয়ে দিল হেমন্ত। আজ একটু বেশি ক্লান্ত লাগছে। রাতে আজ কিছুতেই একসাথে ঘুমাবে না পোষ। ও গিয়ে লুকানো পাশের রুমে। না জানি দিনের ঘটনার পর এই লোক লাই পেয়ে পাথরের মতো কাছে ওঠে কিনা। বলা তো যায় না, রিস্ক নিতে চায় না পোষ। দরজাটা লক করে শুয়ে পড়ল পোষ। রাত গভীর, 2টো বাজে। হুট করে লকটা খুলে তৌসিফ রুমে ঢুকল। ক্ষুদায় পেট চুচু করেছে পৌষের। রাত বাড়াতে সাথে সাথে ক্ষুদা বাড়ে ওর। সারাদিন না খেলেও চলে, তবে রাতে খেতেই হবে। যেই না উঠবে অমনি ওকে কুলে তুলে নিল তৌসিফ। আচমকা এমন হওয়াতে ভূতভূত বলে চিল্লাই পোষ। তৌসিফ ধমকে উঠে বলল, আরে আমি। নামান আমাকে অসভ্য লোক। কি অসভ্য তা নাই বললাম, নামান বলছি। তৌসিফ নামালো রুমে নিয়ে টেবিলে বসিয়ে বলল, খেয়ে ঘুমাও। খাবার দেখে না করলো না পোষ, চুপ করে খেয়ে নিল। ক্ষুধা লাগাতে একটু বেশিই খেলো। হাত ধুয়ে উঠে যেতেই নীলে তৌসিফ আটকে ধরলো। নিজের দিকে ঘুরিয়ে বলল, পোষরাত কথা ছিল শুনবে? না। মুখের উপরে এমন কথা আজ পর্যন্ত কেউ বলেনি তৌসিফকে। তৌসিফ পৌষের গালে হাত শুয়ে কিছু বলতে নিলেই ওর হাতটা সরালো পোষ। তৌসিফ পুনরায় সেই হাত ধরতেই পোষ ঝাটকা মেরে সরিয়ে দিল। এবার তৌসিফ যেন খেপলো কিছুটা। পৌষের গাল দুটো অল্প চেপে ধরে এগিয়ে আসতে আচমকা পোষ ওকে সজোরে ধাক্কা মেরে দৌড়ে চলে গেল পাশের রুমে। দরজাটা লক করে এবার চিটকানিটাও তুলে দিল। ওর চোখে এখনো ভাসছে আজকে তৌসিফ তালুকদারের সেই নির্লিপ্ত চাহনি। সকাল 7টা। তালুকদার ভিলাতে হইচই পড়ল। বাড়ির ছেলে আজ অনেকদিন পর ফিরে এসেছে। প্রকৃতিতে ঘেরা সম্পূর্ণ চারিপাশ। এর মাঝখানে সুন্দর 3তলা বিশিষ্ট বড় এই তালুকদার বাড়ি। বাড়িটার একদম মুখ বরাবর সামনে বাঁধাই করা পুকুর। পুকুরটার কোনায় গাঁট পেতে দাঁড়িয়ে আছে সুবিশাল কৃষ্ণচূড়া গাছটা। পুরো এলাকাতে এমন বাড়ি দেখা মিলবে না। মেইন সড়কের পাশে এহেন বিলাসবহুল বাড়ি শুধু তালুকদারদের। এদের বাপদাদারাই নাকি কোনো এককালে এই এলাকায় জমিদারি করত। মুক্তিযোদ্ধার খেতাবও আছে তাদের বাবাদের। তালুকদার বংশটা বেশ বড়। বর্তমানে ছড়িয়ে ছিটিয়ে থাকলেও নিজেদের বাড়িঘর ঠিকই আছে এলাকাতে। মাঝে মধ্যে এসে ঘুরে যান, পুরো এলাকা হেঁটে বেড়ান। তবে তৌসিফ তালুকদারের বাবা এখানেই ছিলেন। যদিও তাদের বিদেশে সহ ঢাকার সুনামধন্য এলাকাতেও বাড়ি আছে, তবে ওই যে বাপ চাচাদের কবর এখানে, মায়ের কবর এখানে। চাইলেও ছেড়ে দূরে যেতে পারেনি ওরা। এলাকায় এই সাইডে সহ আশেপাশে জায়গা জমি কিনে ক্ষমতা তাদের এখন শিখরে। কালো বড় গাড়িটা মেইন সড়কে সাই সাই করে চলেও বাড়ির সড়কে আসতেই গতি কমালো। পুকুরের পাশের রোডটা দিয়ে ঢুকতেই দারোয়ানরা গেটটা খুলে দিল। গাড়ি ঢোকা বের হওয়ার জন্যই এই গেটটা খোলা হয়, অন্যথায় ওরা পকেট গেটই ব্যবহার করে। এছাড়া দেখা যায় রোজার ঈদে শাড়ি লুঙ্গি বিলানোর সময় অথবা কোরবানি ঈদে গোস্ত বিলানোর সময় বড় গেটটা খোলা হয়। কালো গাড়িটা বাড়ির নিচে ঢুকতেই ডোর খুলে দেওয়া হলো আদিত্য তালুকদার। তৌফিক তালুকদার ছেলেকে দেখেই প্রশস্ত হাসলেন। আদিত্য বাবাকে দেখেই জড়িয়ে ধরল। পাশে দাঁড়িয়ে আছে তৌসিফ। সবে ঘুম থেকে উঠে আসার পরনে এখনো পাতলা একটা টি শার্ট আর ছাই রঙা ট্রাউজার। বাবাকে ছেড়েই চাচাকে জড়িয়ে ধরে ও। তৌফিক ওর পিঠে চাপড়ে বলল, কেমন আছিস? একদম ঠিক। হাউ ওয়াজ দ্য ট্যুর? বেস্ট ওভার চাচু। মেজো চাচু কোথায়? তৌফিক তালুকদার পাশ থেকে বললেন, মেজো বাসায় নেই, জরুরি কাজে ফিনল্যান্ডে গেছি গত রাতে। মুখে ছোট্ট করে ও বলে তৌফিককে ছেড়ে দিল আদিত্য। হাসি মুখে জিজ্ঞেস করল, চাচি কোথায় চাচু? তৌফিক মৃদু হেসে বলল, ঘুমোচ্ছে। তৌফিক তালুকদার মাঝ থেকে বললেন,
আগে উপরে চলো, তোমার আম্মু অপেক্ষা করছে। আগে নতুন চাচি দেখবো আপু। বলি তৌসিফের সাথে 3 তলায় চলে গেল আদিত্য। তৌফিক তালুকদার থামাননি। সত্যি এক না একদিন আদিত্য জানবেই। ভালো হবে যদি আগেই জেনে যায়। ভয়টা শুধু তৌসিফকে নিয়েই। আপাতত তৌসিফের ওখানে না গিয়ে ফোনটা হাতে তুলে কাউকে কল দিতে দিতে নিজের ফ্ল্যাটে ঢুকলেন তিনি। পরপর 2বার নক করার পরেও যখন পোস্ট দরজা খুলল না, তখন ব্যাপারটা সম্মানে লাগলো তৌসিফের। ভাতিজার সামনে সে বইয়ের রুমের দরজা নক করেছে। আদিত্য কী ভাবছে কে জানি। 22 বছরের আদিত্য নিশ্চিত বিষয়টা স্বাভাবিকভাবে দেখছে না। নতুন বউ তার বরের রুমে ছেড়ে পাশের রুমে দরজা আটকে ঘুমোচ্ছে। এবার কিছুটা জোরে নক করাতে টুলতে টুলতে দরজা খুলে দিল পোষ। খুলে টুলুমুলু পায়ে আবার গেল বিছানায়। তৌসিফ অবাক না হয়ে পারল না। এই মেয়ে কতটা আরামেই না ঘুমোচ্ছে, একদম ঘোড়া বেচে ঘুম যাকে বলে। এগিয়ে এসে ডাকলো তৌসিফ। পোষ রাত। পোষ স্বভাবসুলভ উত্তর দিল না। তৌসিফের রাগ হলো। পৌষের হাত ধরে টান দিয়ে তুলে বলল, গো ফাস্ট পোস্ট রাত, ফ্রেশ হয়ে এসো। বাবু তোমাকে দেখে রেস্ট নিতে যাবে। কতদূর জার্নি করে তোমাকে দেখতে সোজা এখানে এসেছে। মুখে চা শব্দ করে চোখ ডলতে ডলতে বাহিরে যেতে নাই পোষ। তৌফিক তাড়াতাড়ি ওকে ওর সামনে দাঁড়িয়ে বলল, কি আশ্চর্য, কোথায় যাচ্ছ তুমি? মুখে অন্তত পানি দিয়ে যাও। কেন, মুখ দেখতে এসেছে? দেখবে এরপর ফুটে যাবে। এত কাহিনী কেন করতে হবে? দীর্ঘ শ্বাস পেলে বিছানায় পড়া ওড়নাটা ওর মাথায় দিয়ে বলল, চলো। গটগট পায়ে বেরিয়ে এলো পোষ। সোফাতে বসে আবার চিবোতে চিবোতে ফোন স্কল করছিল আদিত্য। কেউ কাউকে এখনও দেখেনি যদিও। হঠাৎ চিরপরিচিত এক নারী কণ্ঠ কানে আসতেই মুখের আপেলটুকু আর চিবোতে পারল না আদিত্য। পোষ আদিত্যর দিকে না তাকিয়ে পেছন থেকে বলল, আসসালামু আলাইকুম। তাড়াতাড়ি ঘুরে দাঁড়ায় আদিত্য। দুজন দুজনকে দেখে অবাকের চরম মুহূর্তে পৌঁছে গেল। ফাঁকা ঢোক গেল আদিত্য। পৌষের বাকি ঘুমটুকু হাওয়ায় মিলিয়ে গেল। যদিও ও জানতো এই মুহূর্তটা আসবে, কিন্তু ঘুম থাকায় এতক্ষণ কিছুই মাথায় ছিল না। নিজেকে যথেষ্ট শক্ত রাখতে চাইল পোষ। নিজে ভালোবাসার মানুষটা এতদিন পর চোখের সামনে, অথচ মুখ দিয়ে কথা বেরোচ্ছে না কারো। দুজন থম মেরে গেল একদম। আদিত্য এক প্রকার ছুটে এসে পৌষের সামনে দাঁড়িয়ে অস্থির গলায় জিজ্ঞেস করলো, পুষি, এই পুষি, তুমি এখানে এখানে কি করছো? কোন কাজে এসেছো? কিন্তু এখানে তোমার কি কাজ? এই তুমি বেডরুম থেকে বের হলে কেন? কথা বলো পুষি, প্লিজ সে সামথিং। পৌষের চোয়াল কাঁপে। অ্যাডামস আপেলটা নড়বড়ে হয়। চোখ দুটো তাদের তৃষ্ণা মেটাতে শুধু দেখেই যাচ্ছে। আদিত্য কোনো কিছু না ভেবে পৌষের গালে হাত রাখলো। এই প্রথম আদিত্যের স্পর্শ পেল পৌষ। কোনোদিন কারো হাতটা ছুঁয়েও দেখা হয়নি। আদিত্য যেন পাগল হয়ে উঠল। বারবার জিজ্ঞেস করতে করতে আচমকা জড়িয়ে ধরল পৌষকে। এইবার আর নিজেকে থামাতে পারল না পৌষ। প্রিয় মানুষটার স্পর্শে এসে কেঁদে উঠল হু হু করে। তৌসিফ কাজের মেয়েটাকে রান্না করে কফির কথা বলে ড্রয়িং রুমে এসে এহেন দৃশ্য দেখে থমকে গেল। শরীরে থাকা রক্তগুলো পা থেকে মাথাতে উঠতে নিলেই সময় নিল না। তীব্র শব্দে গর্জে ওঠে, আদিত্য। এই প্রথম তৌসিফ ওকে আদিত্য বলে ডাকলো। মুহূর্তে ছিটকে পৌষকে ছেড়ে দিল আদিত্য, কিন্তু পৌষ মানল না। ও গিয়ে পুনরায় আদিত্যর হাত ধরে কাঁদতে কাঁদতে বলতে লাগলো, আমাকে মাফ করে দাও আদি, মাফ করে দাও। আই ওয়াজ হেল্পলেস। আমি সরি আদি। তৌসিফ এসে এবার হেঁচকা টানে নিজের বুকে নিয়ে নিল পৌষকে। আদিত্যর দিকে তাকিয়ে কঠোর গলায় বলল, বাসায় যা। ছুটে গেল আদিত্য। তবে পৌষ, ও তো ছটপট করতে লাগলো। নিজেকে শক্ত রাখা তেজি মেয়েটা আদিত্যর কাছে যেতে চাইলো, বলতে চাইলো তাকে সব কিছু। সে মাপ চাইলো আদিত্যর থেকে। অথচ তৌসিফ ভাবলো ভিন্ন। ওর বউ কিনা ওরই ভাতিজার সাথে। মাথাটা খারাপ হতে সময় লাগলো না ওর। হাত পা ছুঁড়ে আদিত্যর কাছে যেতে চাইলো পৌষ। তৌসিফ ওর হাত টেনে রুমে নিয়ে দরজাটা ধাম করে বন্ধ করে দিল। বিকট দুটো ধমকে ভয়ে ছিটকে গেল পৌষ। তৌসিফ পৌষের গলাটাই আঙ্গুল চেপে ধরে দাঁত কামটি মেরে প্রশ্ন করলো, তোর আশিক আদিত্য ছিল? মাথায় কুকড়ে গেল পৌষ। কোনো মতো বলল, ব্যথা পাচ্ছি। এই চুপ, বল তোর ওই লাফাঙ্গা প্রেমিক আদিত্য, বল। বিকট ধমক দিয়ে জিজ্ঞেস করে গালে চাপটা দীর্ঘ করে তৌসিফ। ওর মাথায় খুন চেপেছে এই মুহূর্তে। পৌষ কান্না করতে করতে মাথা নেড়ে সায় জানাতেই তৌসিফ হঠাৎ ওর গাল চেপে ধরে বলল, মুখে বল। গলায় চেপে ধরে কিছু বলতে পারল না পৌষ। তৌসিফ চাপটা আরেকটু জোরে দিয়ে চোয়ালে ঘেঁষে বলল, বল। গলায় চাপ দেওয়া হাতটা ছেড়ে দিল তৌসিফ। দুই হাতে গলা ধরে ফ্লোরে বসে কাশতে লাগলো পৌষ। দানবীয় লাগছে তার তৌসিফকে। এই লোক এতটা কেন খেপে গেল? সে কি সত্যিই জানতো না আদিত্য পৌষকে ভালোবাসে? রাগে হিতাহিত ধ্যান মুহূর্তেই হারিয়ে ফেল তৌসিফ। আজও ভিন্ন হলো না। তাকে ধোকা দেওয়ার সাহস কে করলো? এতটা জঘন্য অনুভূতি থেকে পালাতে চাইলেও ও আপন ভাতিজার প্রেমিককে কি না ও বউ করে নিয়ে এসেছে। রাগে গা কাঁপছে ওর। সাইড টেবিল থেকে সিগারেট নিয়ে জ্বালিয়ে ঠোঁটের ভাঁজে গজিল। ভয়ে ভয়ে ওর দিকে তাকিয়ে আছে পৌষ। একটু দূরে পানি রাখা।
এই মুহূর্তে পানির দরকার। কাঁচতে কাঁচতে গলায় ব্যথা করেছে। কোনো মতে উঠে যেই না পানির গ্লাসটা তুলবে অমনি হঠাৎই তৌসিফের থাবার শিকার হলো। জ্বলন্ত সিগারেটটা পেছন থেকে ওর পেটে চেপে ধরতেই আতকে উঠে চিৎকার করে পৌষ। তৌসিফ থামলো না, জ্বলন্ত সিগারেটটা এবার ঠিক পৌষের বুকে চেপে ধরলো। ছুটতে চায় পৌষ, পালাতে চায়, তবে পারে না। ওর এক একটা আত্মচিৎকার দরজার বাইরে উপস্থিত প্রতিটি কাজের লোক কেঁপে ওঠে। তৌসিফের রাগ সম্পর্কে তারা অবগত, কিন্তু ছোট মেয়ে তা তো অবগত না। অতীত আদিত্য আর পৌষ দুজনকে একই শিক্ষক পড়াতো, যদিও আদিত্য ওর থেকে 2-3 বছরের বড়। তবে ইংরেজিটা পড়ানোর সুবাদে গ্রামের পাঠটা মাঝে মধ্যে মিলে যেত। পৌষের একটা বই স্যার একবার দিতে বলে আদিত্যকে। ফোন করে হেমন্তকে বলে যাতে পৌষকে বলে গ্রামার বইটা আদিত্যদের বাসায় পৌঁছে দেয়। আদিত্যের পরীক্ষা, হেমন্ত তখন কাজে যাচ্ছিল বিধায় নিজে দিতে না পারে চৈত্র বা জ্যৈষ্ঠ বাসায় নেই। অবশেষে পৌষ পাশের বাড়ির চাচাতো বোনকে নিয়ে যায় তালুকদার বাড়িতে। এই বাড়ি এলাকার সবাই চিনে। এই পথ ধরে কলেজে যেত পৌষ। সেই দিনই প্রথমেই বাড়িতে পা রাখে ও। দারোয়ান জানায় 2 তলায় থাকেন আদিত্যরা। পৌষ ভদ্রভাবে বইটা আদিত্যকে দিতেই আদিত্যর মা জোর করে ওকে টেনে বাসার ভেতরে নিয়ে আসে। অস্বস্তিতে হাসপাস করা পৌষকে দেখেই আদিত্য হেসে বলে, কি হয়েছে পুষি? আরন্ট ইউ ফিল কমফোর্ট? না আসলে ভাইয়া, আমার নাম পৌষরা। কিন্তু তোমার এই ছোট্ট মুখটা দেখে একদম বিড়াল বিড়াল লাগে, আদুরে বাচ্চা একটা, তাই তোমাকে পুষি ডাকলাম। পৌষের বুকটা এমনিতেই ধুকপুক করছিল। আদিত্য এত কথা বলাতে তা বেড়ে গিয়েছিল কয়েকগুণ। এরপর কতদিন গেল কিভাবে যেন ফেসবুকেও একদিন কথা বলা শুরু হলো। বাহানাটা ছিল আজব। কোনো একটা অ্যাপ পৌষকে ইনস্টল করে কোড চাইছিল আদিত্য। এইসব কিছু করেও ইনকাম করে। পৌষ একদিন অনেক চেষ্টা করেও কোডটা দিতে পারেনি, কেন যেন হইলই না। হেমন্ত তখন নতুন ওকে ফোন কিনে দিয়েছে। এত সব ও বুঝতো না। ধীরে ধীরে কথা বাড়লো। কলেজের বাইরে আদিত্য দাঁড়িয়ে থাকতো মাঝে মধ্যে, কেউ যাতে না চিনে তাই মুখে মাস্ক পরে সানগ্লাস চোখে দিয়ে রাখতো। সাহস জুগিয়ে একদিন আদিত্য কথা বলতে এগিয়ে এসেছিল পৌষের কাছে। সেই দিন ছিল পৌষের কলেজের শেষ দিন, সামনে তার ফাইনাল পরীক্ষা। বিদায় অনুষ্ঠানে শাড়ি পরতে আসতে ওকে দেখে লোভ সামলাতে পারেনি আদিত্য, তাই তো ছুটে এসে কথা বলতে চাই। ভাগ্যের নির্মম পরিহাসে বড় চাচা সেদিন নিতে আসে পৌষকে। এসে দেখে নাক মুখ ঢেকে রাখা এক ছেলে একটা গোলাপ দিচ্ছে পৌষকে। বাস, কাণ্ড সেদিনই ঘটে গেল। বাসায় এসে তুলকালাম লেগে গেল। পৌষকে কিছুতেই আর পড়াবেন না তিনি। তবে পৌষের চড়া গলায় আর হেমন্তর জন্য পরীক্ষাটা দিয়েছিল ও। ভার্সিটিতে ভর্তিও হয়েছিল এবছর এক প্রকার যুদ্ধ করে। ভাগ্যক্রমে একই ভার্সিটির ভিন্ন ডিপার্টমেন্টে আদিত্য আর পৌষ। ওর 19তম জন্মদিনের রাতে আদিত্য হঠাৎই কল করে। সে জানায় ম্যারিন ট্যুরে যাচ্ছে সে, হয়তো 3-4 মাস লাগবে। এসে বাসায় জানাবে পৌষের কথা। যদিও ওর বাবা জানে, তবে এখন পর্যন্ত কিছু বলেননি। তবে পৌষের মনে মনে পছন্দ ছিলই বটে, তাই তো সেদিন উহাতে করে শক্ত মনের মেয়েটা সে অপেক্ষা করবে। বর্তমানে আদিত্যর ফ্ল্যাট থেকে চিল্লাচিল্লি শব্দ আসছে। তৌফিক ওদিকে যেতে গিয়েও গেল না। মাথা ঠান্ডা করা প্রয়োজন। নিজেকে সামলে ওয়াশরুমে ঢুকে শাওয়ার অনও করে সময় নিয়ে ভাবে কিছু জিনিস। মাথা ঠান্ডা করে বের হতে দেখে ভয়ে এখনও লুকিয়ে বসে আছে পৌষ। মারা হয়েও হলো না তৌসিফের। কীভাবে আদিত্য বুকে গেল ওর। চোখ বুজে নিজেকে শান্ত করে পৌষের কাছে গিয়ে ওকে টেনে নিল তুলে। শান্ত অথচ গম্ভীর কণ্ঠে বলল, ফ্রেশ হয়ে এসো। এই প্রথম তৌসিফের এক কথায় পৌষ ওয়াশরুমে গেল। তৌসিফ বাঁকা হাসলো। রোজ কাজে দিয়েছে, যদিও রাগটা ছিল বড় ভাই আর পৌষের চাচার উপরে বেশি, তবে তা উঠেছিল পৌষের ওপরে। প্লেটে করে খাবার নিয়ে এসে দেখালো পৌষ হাত পা গুটিয়ে বিছানায় বসা। তৌসিফ ওর সামনে খাবার রেখে বলল, খেয়ে নাও। মাথা নিচে করে মুখে খাবারটাই পৌষ, কিন্তু গিলতে পারল না। গলা ব্যথায় চোখ দিয়ে পানি বেরিয়ে এলো ওর। কোনো মতো বলল, গিলতে পারছি না, খেতে বলেছি খাবে। বলেই চলে গেল তৌসিফ। মুখে খাবার নিয়ে কেঁদে ফেলল পৌষ। তৌসিফের হাতে করে একটা সুপের বাটি নিয়ে এসে ফেরত আসে। পৌষের সামনে দিয়ে বলে, ধীরে ধীরে খাও। কোনো মতো অর্ধেক খায় পৌষ। তৌসিফ হঠাৎ ওর পেটে হাত রাখে। চমকাই পৌষ, তবে লাভ হয় না। কিছু বলার আগে মুখ দিয়ে বেরিয়ে আসে শব্দ। পেটে বরফ ধরেছে তৌসিফ। দাঁত চেপে বিছানায় চাদর খামচে ধরে তৌসিফ তাকালো ওর মুখে পানি। চোখ মুখ খিচে আছে মেয়েটা। আস্তে ধীরে যখনই ওর বুকের দিকে উঠতে চাইল, তখনই অসহায় চোখে তাকিয়ে নিচু স্বরে পৌষ বলে, প্লিজ না। আমি না তোকে। চোখ বুঝে নাই পৌষ। ওর জামাটা বুকের থেকে সরিয়ে তখন বরফখণ্ড ধরে তৌসিফ। হাত পা অবসরে আসছে পৌষের। কি হচ্ছে তার সাথে এসব? আর 4 দিন পড়ল তৌসিফের বউ হয়ে তালুকদার বাড়িতে আছে পৌষ। ছটপট করে দূরত্ব পৌষ এই 4 দিন ধরে ঘরবন্দি হয়ে কাটিয়ে দিল। তাকে রুমের বাইরে অব্দি পা রাখতে দেখা গেল না। তৌসিফেরও তেমন একটা আপাতত নেই। একদিনে 2 বার ওর দেখা মিলল। মনমরা ভাব নিয়ে পৌষ তাকালো বাড়ির আঙ্গিনায়। পুকুর পাড়টা দেখা যাচ্ছে, সেখানে উঁচু করে সিমেন্টের বাধাই করা জায়গা। আদিত্য বসে ফোনে কারোর সাথে কথা বলেছে হয়তো।
নজর সরিয়ে নিল পোষ। তার ফোনটা বেজে যাচ্ছে। রুমে এসেই দেখলো হেমন্ত কল করেছে। ওদের সাথে সাথে ওই 4 দিনে কথা হয়নি, সেজন্য ভাগ্যই সায় দিল না। সেখানে রেগে থাকার তেমন কোনো কারণ দেখলো না পোষ। ফোনটা রিসিভ করেই সালাম জানালো অতি নম্র স্বরে। ওপাশ থেকে সালামের জবাব দিয়েই হেমন্ত বলতে লাগলো, কেমন আছিস পোষ? জানি না তো হিমু ভাই। হেমন্তর বুকটা ভেঙে কান্না পায়, তবুও কণ্ঠে খাদে নামিয়ে বলে, এমন না, আমি জানি না পোষ, আমি সবটা জানি, নিজের অস্তিত্বের সবটা, সত্যিটাই তুই এখন অবধি জানিস না। আমার হাত পা বাঁধা শোনা, না হলে তোকে এতটা সাফার করতে হতো না, তোর হেমু ভাই অন্তত হতে দিত না। শুধু এতটুকু মনে রাখ, যেমনটা তুই জানিস বিষয়গুলো তেমন না, তোর অতীত তোকে ওখানে নিয়ে গিয়েছে পোষ। জানি তুই রেগে আছিস, নিচে বাবার সাফাই গাইছি না, শুধু বলবো একদিন সত্যি তুইও জানবি। জানি না কিভাবে সামনে এগোবি, তবে সবসময় মনে রাখিস পোষ, তোর হিমু ভাই আছে তোর সাথে। তুই আমার বোন, তোকে এই বাড়ির প্রতিটা মানুষ ভালোবাসে শোনা। অতীত কারো পিছু ছাড়ে না, তোকেও ছাড়েনি। সুযোগ দে নিজেকে, তুই পারবি সবটা গুছিয়ে নিতে। জানি তোর মনে প্রশ্ন জেগেছে অনেক, তবে ওই যে বললাম চাইলেও কিছু বলতে পারবো না আমি এখন। একটা প্রশ্নের উত্তর দেবে? আমি কি জারজ সন্তান? উত্তরটা শোনা হলো না। পেছন থেকে তৌসিফ ওর ফোনটা নিয়ে কেটে দিল। তাকালো পৌষের দিকে। মেয়েটা চোখের ভাষাও বোঝে না, মাঝের মধ্যে বোঝে, তবে আবারও মনে হয় বোঝে না। এতটুকু একটা মেয়ে 4 দিনের ব্যবধানে কেমন মূর্ছে গেল। তৌসিফ ধারণা ভাবেই বলল, এতদিন পর বাসার কথা মনে পড়ল? না, হিমু ভাই কল দিয়েছিল। ও, তোমার সাথে কিছু ছিল পৌষরাত? এখন বাইরে যাচ্ছি, রাতে কথা হবে। তোমার কিছু প্রশ্নের উত্তর দিতে পারবে রাতে? ওর মাথায় হাত দিয়ে চলে গেল তৌসিফ। বারান্দায় দাঁড়িয়ে তৌসিফে গাড়িটা যেতে দেখে দীর্ঘ শ্বাস ফেলল পৌষ। রোমে এসে ওনাটা মাথায় দিয়ে পা বাড়াই বাইরের দিকে। দরজার কাছে যেতেই মিনু বলে উঠল, কই যান ছোট ভাবি? পৌষ তাকালো এক পলক। অমনি সময় হয়তো দুটো কড়া কথা বলতো, তবে এখন কিছুই বলল না। গড়বড় পায়ে পেরিয়ে এলো সদর দরজা থেকে। মিনু পেছন থেকে ডাকলো, শুনল না। 3 তলা থেকে নেমে পৌষ সোজা পুকুর পাড়ে এলো। আদিত্যর কাছে মাপ চাইলো, চাইতে হবে তার। কেন বাবাই চাইবে না? কোনো বাবাই চাইবে না তার ছেলের বিয়ে কোনো চারা সন্তানের সাথে হোক। তেমনইভাবে হয়তো তৌফিক তালুকদারও চায়নি। এটাই তো স্বাভাবিক, জীবনের সবচেয়ে বড় সত্য কিনা পৌষ জানে না। তবে 2 দিন পূর্বে যখন তৌসিফ ওর বড় ভাইয়ের সাথে কথা বলছিল, তখন পৌষের কানে শুধু একটা কথাই ঢুকেছিল, যা তৌফিক তালুকদার বলেছিল চিৎকার করে, আমার ছেলের সাথে জারজ করা সম্পর্ক করুক, তা কোনোদিন আমি মেনে নিতাম না। ব্যাস, পৌষ সেই দিন একটা উত্তর পেয়ে গিয়েছিল। এটাই একমাত্র কারণ যার দরুন তৌফিক তালুকদার ছেলেকে সরিয়েছিলেন পৌষ থেকে। কিন্তু কেন তৌসিফের সাথে তার বিয়ে হলো এটা পৌষ জানে না। তবে ও ধরে নিয়েছে যেহেতু ও চারু সন্তান, তাই তৌসিফের বউ বেয়ে গিয়েছে। এছাড়াও তৌসিফের চরিত্র ঠিক নেই, সেই সুবাদে হয়তো জারজ পৌষের সাথে চরিত্রহীন পুরুষের তৌসিফের বিয়ে হলো। হঠাৎ কানে কিছু কথা আসতেই স্তম্ভিত ফিরে পায় পৌষ। কখন যে ভাবনায় ডুবেছিল খেয়ালই নেই। আদিত্য হেসে হেসে ফোনে কথা বলেছে কারোর সাথে। আরে না, কি যে বলিস, এই মাস পরেই চলে যাচ্ছি দেশের বাইরে। প্রেম টেম করার সময় নেই। এতদিন টাইম পাস করেছি অনেক, তোদের চক্করে পড়ে বেড ধরে অনেকটা সময় অপচয় করেছি। নাও ইটস টাইম টু রিল্যাক্স। দেশি মেয়ে কি আমার পোষাবে? না ডুড, আই ওয়ান্ট ইউ নো। আর কিছু শোনার অপেক্ষা করলো না পৌষ। ধীরে ধীরে পা ফেলে যেভাবে এসেছিল ঠিক সেভাবেই চলে গেল। ও যেতেই কান থেকে ফোনটা সরালো আদিত্য। পুকুরের পানিতে এতক্ষণ স্পষ্ট দেখে যাচ্ছিল পুষির অবয়ব, যা ধীরে ধীরে নাই হয়ে গেল। আদিত্যর বাচক দিয়ে আচমকা এক ফোঁটা গরম তরল পড়ল। গাল বেয়ে না পেরে পড়ে তার চোখ করে পড়ল পানিতে। পুকুরের এত এত মিষ্টি পানির মধ্যে মিলে গেল অস্তিত্ব হারানো সেই নোনা পানি। ঠিক যেমনভাবে সম্পর্কের বেড়াচালে নিজেকে হারালো আদিত্য। চলমান গাড়িতে বসে মুচকি হাসলো তৌসিফ। জীবনে এক ভুল মানুষ কয়বার করে? একবারই তো। তাহলে তৌসিফ কেন 2বার করবে? নানা বেলতলায় একবারই যায়। প্রবাদটা মনে পড়লো তৌসিফের। এর কারণ আছে অবশ্য। বেলতলায় নাড়া মাথায় একবার যাওয়ার পর তো আর নাড়া বেঁচে থাকে না। দ্বিতীয়বার যাওয়ার সুযোগটা কোথায়? কিন্তু তৌসিফের তো সুযোগ আছে, সে কেন কাজে লাগাবে না তাহলে সেই সুযোগ? সিঁড়ি বেয়ে 3 তলায় উঠে ভেতরে ঢুকে পৌষ। এলোমেলো মস্তিষ্ক তো কাজ করে না আজ 2 দিন ধরে। যার বাবা মায়েরই ঠিক নেই, সেসব সন্তানদের রাগ অভিমান মানায় না। তাই তো পৌষ কারো প্রতি কোনো রাগ রাখলো না মনে, পুষে রাখলো না কোনো অভিযোগ, ছেড়ে দিল ভাগ্যের ওপর। ওকে ঢুকতে দেখে হেলে দুলে ওর সামনে এলো মিনু। বাদাম বুট চিবোতে চিবোতে রসিয়ে রসিয়ে বলল, কি গো ছোট ভাবি, তোমার মুখটা অমন দেখায় কেন? মামা বুঝি আজকাল আদর সোহাগ কম দিচ্ছে? কি হলো তা বোঝা গেল না, তবে গালে হাত দিয়ে দাঁড়িয়ে রইল মিনু। পৌষ ওর গালে ঠাটিয়ে একটা থাপ্পড় মেরে হিসিয়ে বলল, কাজের মেয়ে যোগ্যতা বুঝে কথা বলবি, মুখে এত চুটকে জিব্বা গোড়া থেকে উপড়ে ফেলবো, চিনিস নি এখনো পৌষকে? বলে দুপটা পা ফেলে রুমে ঢুকে দরজা লাগিয়ে দেয় পৌষ। রান্নাঘর থেকে বিজলির মা মুখ টিপে হাসতেন। পাশের মেয়েটাকে বললেন,
এবার কোনো নোংরা খেলার ইতি ঘটবে বলে মনে হচ্ছে। যোগ্য মেয়ে এসেছে বাড়িতে। মেয়েটা সায় জানালো মিনু তাকে আর সহ্য হয় না। নিজের কাজের মেয়ে হয়েও ডব দেখায়, এমন যেন সে নিজেই মালিক। জীবনে মানুষকে বিভিন্নভাবে শিক্ষা দেয়। ঠোকরা খেতে খেতে এই তো একদিন মানুষ বড় হয়, বুঝ আসে তার মাঝে। পৌষের আজ কেন জানি কান্না আসছে না। সে খুব করে চাইলো হাউমাউ করে কান্না করতে, তবে ইচ্ছেই হয় না। কান্না আসছে না, চোখ জ্বালা ধরে একদম, তবুও কান্না এলো না। এমনটা না আদিত্যকে সে অনেক বেশি ভালোবাসতো বা খুব গভীর সম্পর্ক ছিল তাদের মাঝে। কথাটা হলো ফার্স্ট লাভ অফ টিন এজ। কিশোরীর প্রথম মন বিনিময় ঘটিয়েছিল কোনোরূপ স্পর্শ ছাড়া, এক সম্পর্ক যার কোনো ম্যারপাজ পোষ বোঝেনি, মনের উপরে জোর চলেনি, কখনোই না। যদি ততটা গভীর সম্পর্ক হতো তাহলে হয়তো পোষ কোনোদিন বিয়েতে মত দিতেই পারতো না। পছন্দ ছিল দুজন দুজনকে। সেদিন আবেগ সামলাতে পারেনি পোষ, তাই তো আদিত্যর যখন আলিঙ্গন করলো তখন বেহায়া হয়ে হাত দুটো হঠাৎই আদিত্যর পিঠ ছুঁয়ে দেয়। কোনোরূপ কামনার পরে পোষ হাত বাড়ায়নি। আদিত্য তার ভালো বন্ধু ছিল প্রথম, পরেই না সম্পর্ক একটু বাড়লো, যা পোষ তৌসিফের নামে কবুল করে নিজ পায়ে পিষ্ট করেছে। আজ আদিত্য সত্যি জানতে পেরে কেন জানি খারাপ লাগলো না, শুধু মনে হলো যা হলো ভালোই হলো। একজন জারজ সন্তান থেকে বেঁচে গেল আদিত্য। ওর দেওয়া ধোকার পৌষের মেনে নিতে একটুও খারাপ লাগেনি। অভিমানে বুকটা ফেটে গেলেও নিজেকে বুঝতাই পৌষ জারজদের অভিমান মানায় না, তার শুধু হেলাই ফেলায় মানুষের প্রয়োজন মেটায়। কি মনে করে আলমারি খুলে পৌষ তৌসিফ তার বউয়ের জন্য অসংখ্য দামি কাপড়ে আলমারি ভরেছে। বেঁচে বেঁচে পিনপিনে একটা পাতলা শাড়ি টেনে বের করে ও আজ পৌষ সাজবে, নিজেকে সাজাবে তৌসিফের জন্য। আদিত্যের সাথে তার শেষ সম্পর্কটুকু ছিল ক্ষমা চাওয়া, যার আর প্রয়োজনীয়তা অনুভব করেছে না পৌষ। বন্ধুদের সাথে বের ধরে যেহেতু আদিত্য এসব করেছে, তাহলে কেন পৌষ ক্ষমা চাইবে? লম্বা শাওয়ার নিয়ে বেরিয়ে এলো পৌষ। সাদার মাঝে লাল রঙের শাড়িটা অদক্ষ হাতে পরলো ও। একা অবশ্য পড়লো না, ফোনের সাহায্যে প্রয়োজন হলো। ঠিক মাঝ বরাবর সিঁথি কেটে ঠোঁটে কারো লাল রঙের লিপস্টিক লাগালো। বলা হয় পুরুষ নাকি নারীর লাল রঙা ঠোঁট দেখেই সবার আগে আকর্ষণ বোধ করে। আয়নায় নিজেকে দেখেই চমকালো বটে। তার এহেন রূপ নিজের কাছেই অচেনা অচেনা। কখনো এই রূপ নিজেকে আবিষ্কার করেনি তার। অপেক্ষার প্রহর শেষ করে তৌসিফ ফিরল রাত 12টা নাগাদ। মিনু ঘুমিয়ে যাওয়াতে তেমন তাণ্ডব ঘটালো না। না হয় ওকে চোর মারার মশগুল সে পৌষকে গোনাতো। অন্ধকার রুমে ঢুকে তৌসিফ ভাবলো পৌষ হয়তো ঘুম, তাই হাত ঘড়ি খুলে সোজা ফ্রেশ হতে চলে গেল। ফিরে এসে পৌষকে খেতে আসতে বলবে বলে যেই না লাইট অন করলো অমনি চমকালো ও। খাটে পা ঝুলিয়ে বসে আছে এক অপসরী। তৌসিফের বুকে দুটো ধাক্কা লাগলো। পৌষের এহেন রূপ তার দেখা হয়নি। বিবাহের রাতে ও মেয়েটাকে এত সুন্দর লাগেনি। চোখ বুজে নিজের প্রথম নারীটির চেহারা মনে করতে চাইল তৌসিফ, পারল না। কোনোভাবে তার চেহারায় কল্পনায় এলো না। তার ওই ফর্সা মুখটা আজ পৌষের শ্যামরঙা মুখের সামনে হার মানালো। বড্ড অসহায় অনুভব করলো তৌসিফ। ফাঁকা ঢোক গেলে পৌষের সামনে দাঁড়িয়ে ডাকে, পৌষরাত জি। আজকাল মেয়েটা এক ডাকেই উত্তর দেয়। তৌসিফ 2 আঙ্গুলে পৌষের চিবুকে ছুঁয়ে দিয়ে ওর মুখটা তুলে চেহারাটা দেখেই বলল, মাশাল্লাহ। পৌষ জানে না কেন, তবে মৃদু লজ্জা এসে ভর করেছে তার মাঝে। তৌসিফ এবার ওর মাথায় হাত রেখে বলল, এভাবে শাড়ি পরলে যে আজ ভালো হয়নি। প্রশ্নের উত্তরে প্রশ্ন করা তৌসিফের পছন্দ নয়, তবে আজ খারাপ লাগলো না। পৌষের পাশে বসে হাতটা ধরে বলল, অনেক ভালো হয়েছে পৌষরাত, তোমাকে সাথে একটা পরী দেখাচ্ছে। মাথাটা নামিয়ে নাই পৌষ। তৌসিফ ওর হাতের বাজে নিজের হাতটাকে মোহনীয় কণ্ঠে বলে, আই ক্যান রিড ইউর আইস পৌষরাত, আম আই থিঙ্কিং রাইট? পৌষ মাথা ঝকালো। তৌসিফ বুঝতে মিনিটও লাগেনি পৌষ কী চায়, তবে চোখের চাহনিতে সবটা স্পষ্ট। তৌসিফ ধীরে ধীরে ওর কোমরের দিকে হাত বাড়াতেই মুচড়ে ওঠে পৌষ। তৌসিফ আরেক হাত ওর বুকের দিকে রেখে মুখটা একদম সামনে এনে ফিসফিস করে বলল, আই এম সরি ফর দ্যাট জান, দোজ আই ওয়াজ নট রং। পৌষের দেহ কাঁপন ধরল। তৌসিফের ঘ্রাণ ওর নাসারণ্যে ধাক্কা খাচ্ছে। তৌসিফ পুনরায় ওর কানের কাছে মুখ দিয়ে বলল, জীবনে প্রথম কারোর কাছে মাপ চেয়েছি পৌষরাত, আমাকে মাফ করে দিন। দিলাম বলেই তৌসিফ ওর মাথায় চুলে চুমু খায়। সম্মুখে বসে থেকে এক গোছা চুলের সামনে নাকে এনে ডুবিয়ে ঘ্রাণ টেনে বলে, আজ ঘ্রাণটা আরও বেশি সুন্দর পৌষরাত। কথাটা বলে ওকে কোলে তুলে তৌসিফ। সারা রুমে তখন জ্বলছে গোল্ডেন রঙের বাতিটা, যা পৌষের কাছে 440 ভোল্টেজের লাইট। পৌষকে কোলে তুলে একদম বারান্দায় কাছে এলো তৌসিফ। পৌষ চমকালো। জীবনের কাছে এসে এই বয়সে অনেক বড় হাতটা ও হেরেছে। নিজের হেরে যাওয়া মানতে না পেরে মেয়েটা চেয়েছিল নিজের সবটা শেষ করতে, তৌসিফের কাছে নিজেকে বিলিয়ে দিতে, কিন্তু তৌসিফ তো তা করেনি। সে সোজা ওকে কোলে তুলে বারান্দায় নিয়ে এসে বসিয়েছে। পৌষ মৌনও রইল। তৌসিফ তাকালো বাহিরের আকাশে। আজ চাঁদের দেখা নেই। মেঘের আড়ালে সে ঘাপটি মেরে বসে আছে। মেঘের কানাগোনা ও আজ বেশি। এদিকে ওদিকে ছোটাছুটি করেছে ওরা। তৌসিফের মনে পড়ল কোনো একটা সময় এই বারান্দায় রাত্রিবিলাস করতো তারা।
রাতের পর রাত পাগল করা প্রেমিকের নাই তৌসিফ তাকিয়ে থাকতো এক নারীর মুখের দিকে। তার কোলে মাথা রেখে শুনতো তার অহেতুক অযৌক্তিক কথা। সেই অযৌক্তিক কথাগুলো তৌসিফের মন ভোলাতো, সারাদিনের খাটুনির সমাপ্তি ঘটাতো। নরম তুলতুলে হাতটা নিচের হাতে ধরে বুকে রাখতো। চোখ জোড়াতে সময় যার যার, অথচ প্রাণ জোড়াতো না। আজও সময়টা এক, তৌসিফ এক, পাশে নারীটি ভিন্ন। এতটুকু ফারাকের কারণে আজ তৌসিফের মন টানল না সেই দিনের মতো। তবুও মাথায় যেন একটা সূক্ষ্ম এক আকাঙ্ক্ষা জাগলো। পৌষকে নিয়ে এই রাত্রিবিলাসের আকাঙ্ক্ষা। সদর আকাশ থেকে দূরে সরিয়ে ও তাকালো পৌষের দিকে। ছটফট করা পৌষ আজ শান্ত বটে। একজন চঞ্চলা প্রাণকে যদি থামাতে চাও, তবে শুধু তার দুর্বল দিকে দুটো টোকা মারেও সে আপনা আপনি থামে যাবে। পৌষের ক্ষেত্রে তাই হলো। প্রশ্ন যখন নিজের অস্তিত্বের ওপর, তখন মানুষ তো থম ধরবেই। সেখানে পৌষ তো অতি আবেগী একটা মেয়ে, যা তৌসিফ বুঝেছে। ধীরে সুস্থে পৌষের পাশে বসে ও এমনই একটা সময় মেয়েটা সরে যেত তৌসিফের জানে। আজ না সরার কারণটাও তার জানা। তৌসিফ কণ্ঠে খাতে নামিয়ে বলেছিলাম কিছু প্রশ্নের উত্তর দেব। নিজেকে তো দিয়েই দিলাম আপনাকে। ভোগ করুন, তারপর মুক্ত করুন আমাকে। ভোগ করুন শব্দটা শুনে তৌসিফের রুচিতে বাঁধল। আর মুক্ত? ও করবে পৌষকে মুক্ত? ইহকালে এটা সম্ভব না। পৌষকে নিজের দিকে গড়িয়ে ধারালো কণ্ঠে বলল, ভোগ? হ্যাঁ ভোগ। আপনারা এটা বাদে আর কি পারেন? ভোগ করার হলে প্রথম রাতেই তা করতাম। হাত পা বাঁধা ছিল না আমার, আর নাই আমার পুরুষত্বের কমতি আছে। তাহলে বসে আছেন কেন? যা করার করুন। আপনাদের নোংরামি থেকে আমাকে মুক্তি করুন। এক প্রকার চিৎকার করে উঠলে বলল পৌষ। দাঁড়িয়ে গিয়ে বুক থেকে আঁচলটা সরিয়ে বলল, আহ্বান করছি আপনাকে, আমাকে নোংরা করুন, মুক্তি দিন। আপনার মহারণা লাগবে না আমার, আপনার ঘরেই রাখা আছে, দয়া করুন আমার প্রতি। তৌসিফ উঠে এলো, হাত বাড়ালো পৌষের দিকে, আঁচলটা চেনে ওর কাঁধে দিয়ে শান্তস্বরে বলল, তোমার আহ্বান কবুল করলাম পৌষরাত। একটু থেমে পৌষকে নিজের পাশে বসিয়ে বলল, তবে কথা দিচ্ছি কোনোদিন নোংরা করব না, ভালোবাসায় ভরিয়ে রাখবো। আমার ভালোবাসা পবিত্র হবে। পৌষ ঝাড়া দিয়ে উঠে দাঁড়ালো পুনরায়, ধারালো কণ্ঠে বলল, হ্যাঁ পবিত্র, তাও আপনার। জঘন্য থেকেও জঘন্য আপনারা। কি ভেবেছেন আদের ফোনলাপ শুনে আমি হাবিজাবি সব বিশ্বাস করব? এই আমাকে বোকা মনে হয় আমি বোকা? পানিতে যদি ও আমার ছায়া দেখতে পারে, তবে আমি কেন আপনার ছায়া দেখতে পারবো না? নিজের গাড়ি আগে পাঠিয়ে অন্য গাড়িতে আপনি গিয়েছিলেন, ভেবেছিলেন আদিকে দিয়ে এসব বলিয়ে আমাকে দূরে সরাবেন ওর থেকে। এই মিথ্যার কোনো প্রয়োজন ছিল না। যারাও হতে পারি, তবে দুশ্চরিত্রা না। এত কথা বলে দম ফুরিয়ে এলো পৌষের। তৌসিফ পকেট থেকে নিজের ফোনটা বের করে একটা ভিডিও প্লেয়ার অন করলো, যাতে কিছুটা নেশা করে আদিত্য নিজ মুখে স্বীকার করেছে পৌষকে বাজি ধরে কথা বলা শুরু করেছিল ও। কিছু মেসেজ দেখায় তৌসিফ, যা দেখে গা শিউরে ওঠে পৌষের। পৌষকে বেড পর্যন্ত নেওয়াই ছিল আদিত্য সহ ওর পুরো বন্ধুদের একমাত্র লক্ষ্য। অবিশ্বাসের কিছু দেখল না পৌষ। এই ভিডিও না হলেও 2 মাস আগের কোনো একটা জাহাজের মধ্যে নেশায় বুধ হওয়া আদিত্য। তৌসিফ ফোনটা সরিয়ে বলল, মাত্র 1 ঘন্টা পৌষরাত, 1 ঘন্টা লেগেছে এতগুলো কালেক্ট করতে। পৌষের মুখে কথা রইল না। তৌসিফ এখানে অর্ধেক সত্যি বলেছে। আদিত্য 2 মাস আগে এখনো পর্যন্ত পৌষকে খারাপ নজরে দেখলেও ধীরে ধীরে সে অনেকটাই দুর্বল ছিল পৌষের প্রতি। বাবা মায়ের ছেড়ে দেওয়া এক গরু হলো আদিত্য। সে যেখানে ঘাস থাকে সেখানেই মুখ দেয়। আদিত্যর গার্লফ্রেন্ড অসংখ্য। হয়তো এতেও সে পৌষকে পছন্দ করা শুরু করেছিল, যা প্রকাশ হওয়ার আগে ধ্বংস হয়ে গেল। তৌসিফ পৌষের হাতটা ধরলো শক্ত করে, অতি ঠান্ডা গলায় বলল, বিয়ের আগে আমি জানতাম না তুমি কোনোভাবে আদিত্যর সাথে জড়িত, তাহলে আজীবন একা থাকলেও তোমাকে বিয়ে করতাম না। আর রইল মুক্তি, তা ইহকালে হচ্ছে না পৌষরাত। বিয়ে যেহেতু করেছি, ছাড়বো না। ভেবেছো তোমাকেই কেন বিয়ে করলাম? এর উত্তর অনেক। তুমি নিজেকে জারজ বলো আর যাই বলো না কেন, তুমি এই তালুকদার বাড়ির সাথে জড়িত, আমার সূত্রে না, বরং ভিন্নভাবে। শুধু জেনে রাখো, তোমাকে যাতে নদীতে না ভাসতে হয়, তাই তোমাকে এখানে আনা হয়েছে। বড় ভাই না করেছিল, মেজ ভাইও ততটা রাজি ছিল না। কিন্তু জানো, ছোট ছিলাম বলে বাবা আমাকে সব বলতো। কারণ জানি না, আমার আব্বার কথা রাখতেই তুমি এখানে। তৌসিফের দিকে এক দৃষ্টিতে তাকিয়ে রইল পৌষ। ওর গলাটা এবার ভাঙা শোনালো। দয়া করে বলবেন, আমি কি কারো পাপ নাকি কারো করা পুণ্য? নিজের মাকে দেখেছ? পৌষের মাথা নাড়ে। তৌসিফ পুনরায় জিজ্ঞেস করে, দেখবেন? হ্যাঁ বোধক মাথা নাড়তেই তৌসিফ পকেট থেকে একটা সাদা কালো ছবি দেখালো। চিকন গরনের 2 পেনি করা এক যুবতীর ছবি। অসম্ভব সুন্দর, তবে পৌষের চেহারা ওর বাবার মতো। ও দেখেছে বাবার ছবি। টলমলে চোখে দেখতেই তৌসিফ বলল, তোমার চোখ দুটো তোমার মায়ের মতো। আরেকটা রিজন বলবো তোমাকে বিয়ে করার? পৌষ ওর মায়ের ছবি দেখতে দেখতেই বলল, প্রথম বিয়ে প্রেম করেছিলাম। বউ আমাকে ঘোল খাইয়ে পালিয়ে গেল। আমার প্রেমের সুধা তার পোষায়নি, তাই আবার আব্বার করা পছন্দে বিয়ে করলাম। দেখি আমার প্রেমের সুধা তোমায় পোষায় কিনা। আপনার আব্বা মারা গিয়েছে বহু বছর আগে। হ্যাঁ,
তার আগে তোমাকে বিয়ে করার কথা বলেছিল আমায়, যেহেতু আমি ছোট ছিলাম ছেলেদের মাঝে। ফাজলামি করেন, আমি তখন ক্লাস 2-তে পড়তাম। হিমু ভাই বলেছিল, বয়সে তুমি আমার অনেক ছোট বসরাত, তাই চাইনি তোমাকে বিয়ে করতে। তবে ওই যে বলে বুড়ো বয়সে ভীমরতি, ওটাই বোধহয় হলো। পোষ উঠে দাঁড়িয়ে রুমে যেতে যেতে বলল, অবশ্যই, কেন নয়, নিজের চরিত্রহীন ছেলের জন্য জারজ ধরে আনতে চাইছিলেন তিনি। চমৎকার ব্যাপার। হক বাড়িতে এক প্রকার কলহ সৃষ্টি হয়ে গেল। টেবিলে থাকা পানির জগটা ভেঙে চুরমার হয়ে ফ্লোরে জুড়ে ছড়িয়ে ছিটিয়ে আছে। হেমন্তর হাত থেকে টপ টপ ফোটায় ফোটায় রক্ত পড়েছে। পাশে দাঁড়িয়ে সেটা দেখে পিহা হিচকে তুলে তুলে কাঁদছে। চাইলেও হেমন্তের কাছে গিয়ে বলতে পারছে না হাতটা ব্যান্ডেজ করাতে। এই মুহূর্তে ওর কাছে ঘরের কাছে যাওয়াটাও ওর সাহসের ব্যাপার। ইনিমিনি গলা ফাটিয়ে কাঁদছিল বিদায় ওদের মা দুটোকে ধরে রুমে নিয়ে গিয়েছে। এখনও ওখান থেকে সামনে সমানের তালে কান্নার শব্দ ভেসে আসছে। রাগে ফুঁসতে থাকা হেমন্ত বাবার দিকে তাকিয়ে কম কমে গলায় বলল, এবার খুশি? উনি দ্বিগুণ খেপে গিয়ে বললেন, বাড়াবাড়ি করছিস হেমু, 100 বার করবো, 1000 বার করবো। বোনও আমার, সত্যিটা ওকে আগে বললে ও যখন ভাঙতো তখন সেই ভাঙা পোস্ট সামলাতে আমরা থাকতাম ওর কাছে, অথচ ওকে এমন সময় জানানো হলো যে যখন ও নিজেই অর্ধেক ভাঙা ছিল। কেমন চাচা আপনি বাবা? আজ নিজে মেয়ে হলে পারতেন এই আপনি না ওকে বুকে বুকে রাখতেন? আপনার এই বুক কাঁপলো না? কেমন পাশেন বাবা আপনি? বাবার থেকে দ্বিগুণ চিৎকার করে উঠল হেমন্ত। ওখানে না দাঁড়িয়ে হনহন করে ছাদে চলে গেল। খোলা আকাশের নিচে দাঁড়িয়ে সুদূর প্রসারীর অতলে হারিয়ে গেল হেমন্ত। কাটা হাতে পকেট থেকে একটা সিগারেট বের করে কোনো মতে ঠোঁটে গুছিয়ে এদিক ওদিকে তাকালো। লাইটারটা নেই। বিরক্তিতে চা শব্দ করে রক্তমাখা হাড়টা জ্বালা দিতেই দেখলো গুটি গুটি পায়ে অন্ধকারে ঠেলে কেউ এগিয়ে আসছে। আকার তো বড় না, ছোট্টখাটো একটা দেহ ধীরে ধীরে চোখের সামনে আসতে হেমন্তর হাতে ধরে ধীরে ম্যাচ ম্যাচ করে ফিহা পড়ল। লাইটার পায়নি হেমু ভাই। হেমন্ত ম্যাচ নিলেও সিগারেট ধরালো না, শুধু বলল, কোন বোন ভাইকে সিগারেট খেতে ম্যাচ এনে দেয়? পৌষের আত্মা তোর মাঝে এলো কিভাবে? পিহা কথা বলল না এই বিষয়ে। হেমন্তর হাতটা ধরে বলল, ব্যান্ডেজ করে দেই হেমু ভাই, দে। অদক্ষ হাতে স্যাবলন দিয়ে মুছিয়ে গজ পেঁচিয়ে দিল পিহা। হেমন্ত সেটার দিকে তাকিয়ে হেসে বলল, তোর পৌষাপা থেকে অন্তত ব্যান্ডেজ পেঁচানো শিখতি। মানুষ ভালোটা শিখে, অথচ তুই শিখলি খারাপটা। জানেন, মা বলেছে পৌষাপা নাকি আর আসবে না। সত্য বলেছে। জ্যৈষ্ঠ আর চৈত্র ভাই রাতে এখন বাসায় আলুর দম আনে না। বলেছে পৌষ আপা না আসলে আর কোনোদিন খাবে না ওগুলো। তাহলে খাওয়া ভুলে যা। ইনিমিনি দুধ খেতে চায় না হেমু ভাই, ওটা ওদের মা দেখবে। হেমু ভাইও আগের মতো আমাদের আদর করে না, এটা তাকে গিয়ে বল। কোথায় সে? হেমন্তের হঠাৎ তনক নড়ল। আসলে কি তাই? ও তো একদিন ওদের কাছে টেনেছিল পৌষ যাওয়ার পর, আর একদিন ও ভাই বোনগুলোকে বুকে টানা হয়নি। আচমকাই যেন ওর বুকে চাপা পড়ল। পিহার দিকে তাকিয়ে বলল, তোর নিজের জন্য কোনো অভিযোগ নেই? মাথা নাড়ে পিহা, বলে, আমাকে পৌষাপা এনে দিলেই হবে। আমি শুনেছি পৌষাপার জামাই খারাপ লোক। কি বলেছে তোকে? স্কুলে গেলাম তখন রজনীর মা বলেছে, সাথে এটাও বলেছে আমি যাতে কখনো ওনার সামনে না যাই। ধম করে উঠল হেমন্তর বুকটা। ওর ছোট ভাই বোনগুলোকে ওর নিচেরই বোঝানো উচিত ছিল। আজ বাবার সাথে কথা কাটাকাটিও হয়েছে ওটা নিয়ে। তৌসিফ মানুষ আদৌ কতটা ভালো বা খারাপ তা কেউ জানে না। সকাল সকাল মেনুর চিল্লাচিল্লিতে ঘুম ভাঙে পৌষে। পাশে তাকিয়ে দেখলো তৌসিফ নেই। গত রাতে পৌষ এই রুমেই ঘুমিয়েছিল। বিরক্তি হয়ে উঠে মাথা ধরে রাগে তাতে দাঁত চেপে বলল, এই মিনুর বাচ্চা আজ এমন শিক্ষা দেব, সকাল সকাল ওর চিল্লাচিল্লি বের করব আজ। পৌষ বিছানা ছাড়বে তার আগেই তৌসিফ রুমে ঢুকলো। পৌষকে বিছানায় থাকতে দেখে বলল, গুড মর্নিং। পৌষ কিছুটা খেকে উঠল। কাজের লোক সকাল সকাল এভাবে চিল্লাচিল্লি করে ঘুম ভাঙাবে আর মনি পেশে বলবে গুড মর্নিং, ওয়াও নাইস। তৌসিফ গায়ে থেকে জিমের জ্যাকেটটা খুলতে খুলতে বলল, কে চিল্লিয়েছে? আপনার মিনু। ও আচ্ছা, তুমি নাকি ওকে কাল মেরেছ? কথাটা বলতে দেরি 2 লাফে বিছানা ছাড়তে পৌষের দেরি হলো না। তৌসিফের সামনে দাঁড়িয়ে কোমরে হাত রেখে বলল, বাবা আপনার কান ভরে দিয়েছে? মানে? ওই সেরি কেন বিচার দিবে আমার নামে? কে হয় ও? 100 বার মারবো, থাপ্পড়ে ওর চাপা ভেঙে দেব। আমাকে পার্সোনাল কথা জিজ্ঞেস করে, আর একবার যদি ও আমাকে খোঁচায়, ওর মাথায় ওই লাল নীল চুল টেনে ছিঁড়ে শাক রেঁধে আপনাকে খাওয়াবো আমি। নিশ্চিত আপনার বুকে পড়ে পড়ে বিচার দিয়েছে শালি। রাগে কাঁপতে কাঁপতে কথাগুলো বলল পোষ। তৌসিফ হতভম্ব ভাব কাটাতে পারছে না। মিনু সকালে কেটে কেটে ওকে বিচার দেওয়ার পর মিনুকে হাতে 2000 টাকা দিয়ে তৌসিফ চলে গিয়েছিল। ও তো এমনিতেই পোষ জিজ্ঞেস করলো, তাতে এই মেয়ে রেগে পোম শেষে কি গাড়ি টাইনা দিল। তৌসিফের এমন ভাবনার মাঝেই মিনুর চুল ছিঁড়তে রাগে ফোঁসফোঁস করতে করতে রুম থেকে বেরিয়ে গেল পোষ। তৌসিফ ওকে ধরতে ধরতেই পোষ হাত ছাড়া। যেই না মিনুকে ধরবে অমনি দরজা দিয়ে সোহাকে ঢুকতে দেখে মিনু চিৎকার করে লাফিয়ে উঠে ডাকলো, আপা আপা, আমার আপা এসেছে, মামা দেখে যান আপা আসছে। সোহা ভেতরে ঢুকে মিনুকে জড়িয়ে ধরে পৌষের দিকে তাকিয়ে বলে, এই মেয়েটা কে? আর এমন বেহাল দশা কেন এর?
পোষ খিটমিটিয়ে উঠল, নিচের দিকে তাকিয়ে দেখলো আসলে বড় এলোমেলো হয়ে আছে ও। রাতে ঘুমালে দিনের দুনিয়ার হুঁশ থাকে না ওর। মাঝে মধ্যে তো সকালে নিজেকে আয়নায় দেখে গুলিস্তানের ফুটপাতে বসা গাঁজাখোর মনে হয়। গটগট করে তাড়াতাড়ি করে রুমে ঢুকতে গিয়ে তৌসিফের বুকের সাথে সজোরে ধাক্কা খেলো পৌষ। একদম নাক বরাবর গিয়ে লেগেছে তৌসিফের বুকে। ধাক্কাটাও কম জোরে লাগেনি, একদম যাহাকে বলে জোরকা ঝাটকা হাত জোরসে লাগা। পৌষ পড়তে পড়তে দরজা ধরে দাঁড়িয়ে গেল। তৌসিফ অবশ্য ধরা বা ছোঁয়ার সুযোগ পায়নি। শটান হয়ে একদম সিনা টান টান করে দাঁড়ালো পৌষ। গলায় একবার খক করে শব্দ করে পরিষ্কার করলো। ঘুম ভাঙা মুখ আর অসংলগ্ন পরিস্থিতি সব মিলিয়ে নাস্তানাবুদ পৌষ, অথচ রাগিনী রাগ নাকের ডগায়। নাকের পাটা ফুলিয়ে অগ্রসর হলো তৌসিফের দিকে। সকাল সকাল অরুণচণ্ডী বইয়ের এহেন হাবভাব দেখে তৌসিফ কিছুটা বিব্রত। ভাবা যায় তৌসিফ তালুকদার বিব্রত। পৌষ দাঁত কিটমিট করে ঠিক টক খাওয়ার দাঁত যেমন লাগে তেমন ভাবে। তৌসিফের একদম 2 ইঞ্চি দূরে থেকে ঘাটটা উঁচু করে চিবিয়ে চিবিয়ে প্রশ্ন করে, কি কই যাওয়া হচ্ছে সকাল সকাল? তৌসিফ যেন এই প্রথম অধিকারবোধ দেখাতে পেল। তবে ও জানে পৌষ রাগে এসব জিজ্ঞেস করেছে। সকালে মিনুর ব্যাপারটা নিয়ে এখনও খচমচ করেছে ও। তৌসিফ বেশ শান্ত স্বরে বলল, সোহা এসেছে। বাকিটা বলার আগেই পেছনে সোহা হাজির হলো হাসি মুখে। কেমন আছেন জিজ্ঞেস করে রুমে ঢুকতে নিতেই পৌষ দরজা অবধি অর্ধেক ভিড়িয়ে দাঁড়িয়ে রইল। মেকি এসে বলল, সরি, আসলে আমাদের রুমে প্রাইভেসির ব্যাপার স্যাপার আছে, আপনি যেতে পারবেন না এখন। সকাল সকাল আমি রোমান্টিক মুডে আছি, বাই। বলেই ধরাম করে দরজা লাগিয়ে দিল। ঘটনার আস্মিকতায় চমকালো দুজন। সোহার মনে হলো ওর মুখটাতে কেউ বুঝি জামা কষে দিল। এদিকে তৌসিফ হতভম্ব ভাব ধরে দাঁড়িয়ে আছে। পৌষের মতো একটা দুর্দান্ত মেয়ে ঠিক কতটা রাগ থেকে এসব কথা বলে অবশ্য বলাটাও স্বাভাবিক। হঠাৎই তো তৌসিফের মাথায় দুষ্টুমি চাপলো। পায়ে থাকা স্যান্ডেলটে চেপে চেপে আওয়াজ তুলে সামনে যেতে নিলেই তৌসিফ ওর হাতটা টেনে ধরল। চোখ মেরে হাত ছাড়িয়ে নিল পৌষ। রাগে কাঁপতে কাঁপতে বলল, চুপ চুপ, কষ্ট হচ্ছে? সোহা ডার্লিংকে আসতে দিলাম না দেখে। ও রাবিশ পৌষরা। এই খবরদার, আমাকে রাবিশ বলবেন না। ওই ছেড়ি রাবিশ, ওর বোন রাবিশ। পৌষরাত আসতে কথা বলো, আমার সাথে একদম উঁচু গলা চলবে না। না জেনে না বুঝে কি শুরু করেছে সকাল সকাল? বেশ ঠান্ডা গলায় বললই তৌসিফ। একটু দমে নিয়েও গেলেও নিপল না পৌষ। ঠিক রবি সিমের মতোই জ্বলে উঠল আপন শক্তিতে। পৌষের হঠাৎ মনে হলো গত মাসে তার ফোন থেকে গ্রামীণ সিম 23 টাকা কেটে নিয়েছে। কারণ নেই কোনো, মানে হুদাই কল সেন্টারে কল দিয়ে উড়াধরা ঝেড়েছে পোস্টার। যদিও এতে কোনো লাভ হয়নি, তবে কথা হলো মনের শান্তি তো বড় শান্তি। নিজের গভীর চিন্তায় ভাটা পড়ল যখন তৌসিফ বলল, ফ্রেশ হয়ে এসো, নাস্তা করবে, বেরোতে হবে একটু পর। পোষ আর চোখে তাকিয়ে গটগট পায়ে চলে গেল। বাথরুমে ঢুকে কিছুটা জোরেই বলল, আমি বুঝি না বড়লোক হয়েও মানুষের নজর কেন ছোট হয়, হলুদ বাতি কেন লাগাতে হবে, সাদা লাইটের কি আকাল পড়ল? তৌসিফ শুনেও কিছু বলল না। ফোঁস করে শ্বাস ফেলে বের হলো দরজা খুলে। না জানি কি অপেক্ষা করেছে সামনে, যদিও ততটা পরোয়া তৌসিফ করে না। ফোন হাতে নিয়ে রুমে ছাড়তেই দেখলো সোফায় সোহা মাথা নিচু করে বসে আছে। তার পাশেই বসে আছে মিনু। এটা ওটা বলছে। আপা মন খারাপ করো না, তাকাও না আপা, কথা বলো। আচ্ছা রুমে চলো, কিছু খাবে নিয়ে আসি। সোহা উত্তর করলো না। তৌসিফ টেবিল থেকে আপেল নিয়ে তাতে কামড় বসালো। ওখান থেকে একটু সামনে এসেই জিজ্ঞেস করলো, কেমন ছুটি কাটলো? ব্যাস, তৌসিফের গলা শুনেই মাথা তুলল সোহা। টলমলে চোখে তাকালো ওর দিকে। তৌসিফের হাবভাব একদম স্বাভাবিক। পৌষ একটু আগে যে সোহাকে সাবান ছাড়া ধুয়ে দিল, তা যেন তৌসিফ দেখতেই পায়নি। সোহা কান্না আজকে কোনো মতে বলল, ভালো। বলতে বলতে কেঁদে ফেললো মেয়েটা। মিনু আপাকে জড়িয়ে ধরলো। তৌসিফ উঠে যেতে যেতে বলল, ও ছোট মানুষ, এসব বোঝে না, ভুলে যাও। ফোনে কল আসতেই তৌসিফ ড্রয়িং রুমে সংলগ্ন বড় বারান্দায় গেল। সকাল সকাল আজ মিষ্টি রোদ উঠেছে। মুখটা নরম তুলতুলে টাওয়াল দিয়ে মুছতে মুছতে বের হলো পৌষ। একটা টাওয়াল দিয়ে হাত মুছে এক পায়ে সোফার উপরে তুলে একইভাবে আরেক পা মুছলো। মুছামুছি শেষ হতেই ঢিল মেরে ছুঁড়ে ফেললো সোফায়। যেই না ঘুরে দাঁড়ালো অমনি 360 ডিগ্রি অ্যাঙ্গেলে ঘুরে গেল মাথা। পৌষের মনে হলো হিন্দি সিনেমার মিউজিক বাজছে ওর কানে। ধুমতানা না না না। সোহা ওদের বেড গোছাচ্ছে। এই মেয়ে এতটা বেহায়া কিভাবে হলো? পড়া করেই ভাবলো যে মেয়ে টাকার জন্য নিজেকে বিলিয়ে দিতে পারে, সেই মেয়ে বেহায়া না হলে আর কি হবে? তৌসিফের মতো চরিত্র ঠিক না থাকা পুরুষের জন্য একদম উত্তম হলো এই কাজের মেয়ে। পৌষ শুনেছে তৌসিফ যেখানেই যায় এই মেয়েকে সাথে করে নিয়ে যায়। সেবার নাকি এই কাজের মেয়ে নিয়ে ও ইন্ডিয়া ঘুরে এসেছে। ভাবতে গা গুলিয়ে উঠল পৌষের। কোন নরকে এসে পড়লো ও? নিজের সাথে হেরে যাওয়া মানুষগুলো বিভিন্ন প্রকৃতির হয়। এর মধ্যে পৌষ হলো চঞ্চল প্রকৃতির। অতিরিক্ত কথা চঞ্চলতায় নিজে ব্যস্ত রাখে সবটা ভুলে থাকতে, অথচ প্রতিটা জিনিস ওকে ভেতর থেকে কুড়ে কুড়ে খায়। সোফায় ফেলা টাওয়ালটা হাতে তুলে বিছানায় একদম সোহার হাতে ছুঁড়ে মারে ও। সোহা চমকে তাকাতেই পৌষ দাঁত বের করে হেসে বলল, আমাদের বেড গোছানোর প্রয়োজন নেই আপনার, অন্য কাজগুলো করবেন তাহলে হলো।
টাওয়ালটা ধুতে দিন। আর হ্যাঁ, বাথরুম রোজ ক্লিন করা চাই। আর না হয় আপনি করে ফেলুন, কাজ যেহেতু করবেনই। অপমানে মুখ থমথমে হয়ে গেল সোহার। সামলা চেহারায় সেটা স্পষ্ট। পোষ পরক করল না, কোনো দিক দিয়ে চায় না। এই মেয়ের পিনপিনে এক শরীর, একদম কাটকাট একটা মুখ, কোথায় রূপ কোথায় লাবণ্য। পোষের বুঝে আসলো না তৌসিফ নষ্টামি তো চাইলেই রূপবতী কারোর সাথে করতে পারত, কিন্তু না, ও করলো এত অতি সাধারণ চাষা মেয়ের সাথে। এর কারণ কি? অথচ তার ভাবল না পোষ। সোহা তখনও ছাই দাঁড়িয়ে। পোষ এবার জোরেই বলল, কি হলো জান এখন? এক প্রকার দৌড়ে বেরিয়ে এলো সোহা। তৌসিফ ফোনে কথা বলছিল, কিন্তু সোহা গিয়ে দাঁড়ালো ঠিক ওর সামনে। টলমলে চোখে করে তাকিয়ে বলল মাত্র ওকে করা অপমানের কথা। আশ্চর্যের বিষয় তৌসিফ প্রতিক্রিয়া দেখালো না, শুধু বলল ওকে ওর মতো থাকতে দাও, বলে চলে গেল। সোহা হা করে তাকিয়ে রইল। ওকে কিছু করেছে ওই মেয়েকে? উল্টো কথা কেন বলল তৌসিফ? রাগে গা রেডি করে উঠল ওর, চোখ দিয়ে যেন ভস্ম করে দেবে পৌষকে। তৌসিফ রুমে ঢুকে দেখলো এলোমেলো রুম। পৌষ মাথা আঁচড়ে হিজাব পাচ্ছে। তৌসিফ ফোনটা ড্রেসিং টেবিলে রেখে বলল, অন্য কাউকে ডাকতে রুম গোছাতে আপনার হাত নেই মানে? বিছানা দেখুন। তৌসিফ দেখলো, তবে বুঝলো না। পৌষ হিজাবের শেষ পিনটা লাগাতে লাগাতে বলল, আমার শাড়িটা আমি গুছিয়ে রেখেছি, আপনারটা আপনি গোছান। তৌসিফ ভ্যাবাচাকা খেয়ে বলল, কি? কি না বলুন জি। এত টাকা দিয়ে কাজের লোক রেখেছে কেন? আমি কি জানি, হয়তো খায়েশ মেটাতে। তৌসিফ দীর্ঘশ্বাস ফেলল। পৌষ একটু জোরেই বলল, এই রুমে যাতে কোনো কাজের মেয়ে না আসে, আমার শোয়া পেট গোছাতে, বেশি প্রয়োজন হলে নিজের রুমে ডেকে নিন। তৌসিফে আচমকা হাতের তালু দিয়ে ওর মুখটা চেপে ধরল, চোখ রাঙিয়ে বলল, চুপ থাকো একটু, আমি গুছাচ্ছি পেট। নিজের মুখ ছাড়িয়ে নিল পৌষ। শয়তানি হাসি দিতে দিতে বেরিয়ে এলো রুম থেকে। তৌসিফ বলদের মতো কিছু সময় দাঁড়িয়ে রইল। এত এত টাকা মাসে শেষে দেওয়া হয় কাজের লোকদের, এখন কিনা নিজের কাজ নিজে করতে হবে। রুমের বাইরে আসতেই তৌসিফ দেখলো পৌষ সোহেল নামের মধ্যবয়স্ক লোকটাকে বলেছে, চাচা শুনুন, বেডরুমে যত পকিনি টকিনি লাইট আছে সব পাল্টে এনার্জি লাইট আনবেন। টাকার চিন্তা নেই, এত বড়লোক মানুষ, এতে টাকা পয়সা রাখার জায়গায় শুধু অভাব। আপনি বলুন তো, টাকা দিয়ে কি হবে? কবরে নেবে? আরে বাবা, কিপটামির একটা লিমিট থাকা উচিত। এত টাকা থাকতে কেন 440 ভোল্টের হলুদ পাত্তি লাগাবে? পৌষের কথা শুনে তৌসিফের এবার মাথা ঘুরে উঠল। ওর এই লাইটিং করতে যেখানে লক্ষ লক্ষ টাকা খরচ হয়েছে, সেখানে পৌষ 150 টাকার এনার্জি লাইটের সাথে এসবের তুলনা কোথায়? তুলনা বললেও তো ভুল। এগুলো পাল্টে কিনা সাদা লাইট লাগাবে, কাকে কি বোঝাবে ও? এই মেয়েকে তো সোজা বললে উল্টো বোঝে, সাদা বা সাদা বললে মুছে কালো। শুধু বিয়ে করলেই বাসর বোঝে না। দীর্ঘ শ্বাস পেলে তৌসিফ বলল, খেতে বসো পৌষরাত, তোমাকে ভার্সিটি ড্রপ করে অফিসে যাব। নতুন শিপমেন্ট এসেছে। যেই না ছাতার মাথা নাস্তা, এসব আপনিই খান, ফালতু যত সব ফকিন্নিদের খাবার। বলি যে আটার দাম কি এতই বেশি যে সকালে সাদা রুটি বানানো হয় না এখানে? রাগে গজরাতে গজরাতে চলে গেল পৌষ। তৌসিফও উঠে দাঁড়ালো। সকাল 10টা বাজে। আজ না হয় নাস্তা বইয়ের সাথে বাহিরে হবে। তৌসিফকে উঠতে দেখে ব্যস্ত হলো সোহা। তৌসিফ থামিয়ে দিয়ে বলল, এরপর থেকে নাস্তার ঝামেলা হলে সবগুলো চাকরি বাতিল করে দেব, টাকা দিয়ে কাজ করাই, চারা দিয়ে না। সোহা মাথা নামিয়ে রাখলো। ওই রুটি বানাতে নিষেধ করেছিল। গাড়িতে যাবে না করেই তৌসিফ এবার গম্ভীর কণ্ঠে ধমকালো। ড্রাইভার দরজা খুলতেই কাঁধের ব্যাগটা এক প্রকার ছুঁড়ে ভেতরে ফেলল পৌষ। রাগে কষ্টাতে কষ্টাতে ভেতরে ঢুকে আসতেই তৌসিফ নিজেও ভেতরে ঢুকে ডোর লক করলো। মাঝখানে সিটটা ফাঁকা পড়ে রইল। এ যেন দুই কুলে ডেরা কেড়েছে বসলো দুই জামাই বউ। কেউ কারো কাছে আসার তাগিদ দেখালো না। শুধু পৌষ একটু আরেকটু রেগে বোম হয়ে আছে। রাতে ওর প্রচুর ক্ষুধা লেগেছে। সারা রাত ঘুম হয় না, পেট মোচড়ায়। পেটের ভেতরে থাকা ইঁদুরগুলো হাহাকার করে বলে, কিরে পৌষ, কোথায় বিয়ে হইল তোর? কোন হাবাতে বড় লোকের জামাই পড়লো তোর কপালে যে রাতে তোর পেটে কিছু পড়ে না? ইঁদুরের কথার উত্তর খাবার দিয়ে দিতে পারে না পৌষ। হালকা পাতলা নগণ্য লজ্জা করে ওর। কি একটা যাতা অবস্থা, পৌষ খাবার পায় না। বাড়িতে থাকাকালীন চাচি ওর জন্য রাতে খাবার পর কিছু বানিয়ে রুমে দিয়ে রাখতো। মাঝে মধ্যে যখন পৌষ একা কিচেনে যেত, কোথা থেকে জানে জ্যৈষ্ঠ চৈত্র হাজির হতো। অবাক করার বিষয়, ইনিমিনি ঘুমে ঢলতে ঢলতে রান্না করে এসে দুই ভাইয়ের কোলে উঠে বসতো। এরা যে সজাগ পেত কিভাবে পৌষ জানে না। শেষে রক্ষা অবশ্য হতোই না, হেমন্তও হাজির হতো। পিহা ছোট ছোট হাতে আপাকে সাহায্য করত। ইনস্ট্যান্ট নুডলস 4-5টা একেবারে রেঁধে ওরা গুটি গুটি পায়ে সব ঢুকতো হেমন্তর রুমে। কারাকারি মারামারি লাগতো ডিম নিয়ে, আহা পারত না, রক্তারক্তি হয়ে যেত। হেমন্ত ধমক না দিলেও সেই মারামারির অনন্ত থাকতো না। খেতে খেতে অবশ্য ইনিমিনি কমিয়ে যেত। কত রাত পর্যন্ত জেগে জেগে গল্প করতো হেমন্ত। ওর ডয়ের ভরা পাপড় চিপস রেখে যেত। টানা কোনো কালেই ঘুমাতে পারত না পৌষ। খাবারের অভাবে হতাশায় শ্বাস পেল পৌষ। তৌসিফের কানে গেল সে এতটুকু শ্বাস পেলে, তবুও বুঝল না এর পেছনে থাকা কারণ। তৌসিফের ধৈর্য কুলোয় না। ও জানে ড্রাইভারের বুকের পাটা ততটাও বড় না যে পেছনে তাকাবে।
লম্বা হাত বাড়িয়ে একটানে পৌঁছে ধরে টেনে নিজের কাছে আনলো ও। ঘটনা ঘটল আলোর গতিতে, যা বাস্তবে সম্ভব নয়। পৌষ বারবার ফিজিক্সে দুর্বল, তাই বুঝে উঠতে পারলো না এটা কি আদৌ আলোর বেগে ছিল না অন্য কিছু। মানে হকচকাতেও সময় লাগলো না মানুষের, যা তৌসিফ ওকে দিল না। হাত বাড়িয়ে পেছন থেকে কুশন নিয়ে দুজনের মাঝখানে একটা আরেকটা পৌষের পিঠে পেছনে দিয়ে বলল, বুঝলাম না এত কমফোর্টেবল করে তুমি এতটা ছটফট করছো কেন? পৌষ দাঁত দিয়ে নখ কাটতে লাগলো। আপাতত ক্ষুধায় ওর জান আপ ডাউন করেছে, এনার্জি লো হয়ে যাচ্ছে, মাথাটা ঝিমঝিম করেছে। সবসময় সমস্যার কারণে তৌসিফের সাথে চাপা নাড়াতে পারলাম। এতেও আফসোস হলো কিছুটা। ব্রু কুচকে ওর দিকে তাকিয়ে রইল তৌসিফ। ওর জানা চেনার মধ্যে পৌষ এতটা শান্ত ধাঁচের না। আজ সকালে ও তেজে টইটম্বর হলো। হঠাৎ মুখে ব্রেক কষলো, কেন তৌসিফ বুঝলো না। মেয়েটার সামলা মুখটা একটুখানি হয়ে আছে। তৌসিফ একটু বুঝলো হয়তো বেশি ক্ষুধা লেগেছে। ডান হাত দিয়ে পৌষে হাতটা মুখ থেকে নামিয়ে দিল, মুখে বলল, দাঁত দিয়ে নখ কাটে না পৌষটা। ক্লান্ত গলায় পৌষ বলল, 100 বার কাটবো, 1000 বার কাটবো, মরে গেলেও মুখে হাত দিয়ে মরবো। তৌসিফ আর চোখে তাকিয়ে বলল, দাঁত পড়ে গেল, কিন্তু কথা থামলো না। পৌষ মুখ ভেঙালো। গাড়িটা থামতেই তৌসিফ বের হলো। পৌষের দিকে তাকিয়ে খুলে দিতেই দরজা ও কোনো মতে বের হতে গিয়ে মাথা ঘুরে উঠল। এটা স্বাভাবিক সময়তেও হয়, আজ এত সময় না খেয়ে থাকাতে একটু বেশি হচ্ছে। আয়রন ডেফিসিয়েন্সি থাকার জন্য বসা থেকে উঠে দাঁড়ালেও এমন মাথা ঘুরাই। তৌসিফ ওর বাহু চেপে ধরে কিছুটা উদ্বিগ্ন গলায় বলল, কি হলো পৌষরাত? আর ইউ ফিলিং লো? মাথা নেড়ে নিচের বাহু ছাড়িয়ে নিল ও। গাড়ি থেকে তৌসিফ পৌষের ব্যাগটা নিচের হাতে নিয়ে বলল, চলো। এত হাইফাই জায়গাতে পৌষ চরাচর আসে না। বছরে হয়তো 3-4 বার আসা হয়। হেমন্ত ঘুরতে নিয়ে আসে, বাট ব্রেকফাস্ট করতে ওরা এত রমঢম করে না। পৌষ মিনমিন করে বলল, পটাতে চায় আমাকে শালা। শালা শব্দটা অবশ্য শুনল তৌসিফ। ভাবলো এই মেয়েরটা চিজ, এ ভাঙবেও মোচকাবে না সহজে। মুখে তার খই পড়তে থাকে অল দ্য টাইম। বুকড করা এক রাউন্ড টেবিলে বসলো ওরা। ওইটার আসতেই তৌসিফ জিজ্ঞেস করলো, অর্ডার করো পৌষটা। ঘি দিয়ে পরোটা আর দুধ চা, চায়ে দুধ বেশি দিবেন। ওইটার একটু তন্দা খেলো। তৌসিফ ইশারায় সাইডে যেতে বলেও ওইটার বিনয়ের সাথে বলল, ওকে ম্যাম, এনিথিং এলস? নো ভাইয়া, ধন্যবাদ। পৌষের মুখটা হাসি হাসি দেখালো। তৌসিফ চমকালো। ওর বউ দেখি হাসে, তাও এই ওয়েটারকে দেখে। এর চাকরি না খেয়ে দেবে তৌসিফ। পৌষ নিজে থেকেই আবার বলল, গতবারের মতো আবার চা ফেলে দিয়েন না। একটু লজ্জা পেল বেচারা। এর আগে একবার চা ফেলে দিয়েছিল ও। ম্যানেজার ধমকে দেওয়ার আগেই পৌষ বলেছিল, ওটা কোনো ব্যাপার না, যে কারো হাত থেকে পড়তে পারে। তৌসিফ বুঝলো পৌষ হয়তো আগে থেকেই চেনে, তাই ছেলেটা চাকরি খাওয়ার কথা বাদ দিল, আপাতত নাস্তাই খাবে। ওয়েটার যাওয়ার পরপরই তৌসিফও উঠে গেল। ওয়েটারের দিকে সোজা তাকিয়ে বলল, গরুর বটি আর একটা এক্সট্রা ডিম, সাথে একটা ফ্রুট স্যালাড আর ফ্রেশ জুস দিয়ে যাও। চা লাস্টে এনো। ছেলেটা মাথা নেড়ে চলে গেল। তৌসিফ আসতেই দেখলো পাশে সুইমিং পুলে গোটা গোটা চোখে তাকিয়ে আছে পৌষ। পুলে কয়েকজন শার্টস পরে পানিতে নামছে। ওদের দিকেই ফ্যালফ্যাল করে তাকিয়ে আছে ওর বউ। মানে এতটা হাবলার মতো তাকানোর কি আছে বুঝে আসে না ওর। কই তৌসিফকে তো দেখে না। আচমকা ব্যাগ হাতে উঠে দাঁড়ালো, বলল, ওইদিকে চলো। কেন? কিছুটা বিরক্ত হয়েই বলল পৌষ। তৌসিফ চেয়ে আছে, ও আসল ঘটনা বলতে পারল না, তাই মিথ্যাটাই বলল। ওদিকে রোদ চলে আসবে পৌষরাত, কাম ফাস্ট। কপাল কুচকে পৌষ গেল ওর পিছু পিছু। স্বস্তি শ্বাস পেল তৌসিফ, তবে অতি গোপনে। এবার এলো মিনিট 15 পর। চোখ উল্টে একবার তৌসিফকে দেখেই তৌসিফ ঠান্ডা গলায় বলল, জুস শেষ না করে যা আসবে না? না আসলো। এই মেয়ে যে আজমের বাঁকা তা জানে তৌসিফ, কিন্তু জুসটা খেলো পৌষ। গরুর বটি দিয়ে পরোটা আর মুখে দিল ও। তৌসিফ দেখলো পৌষ অনেকটা আগ্রহ নিয়ে বটি খাচ্ছে, হয়তো পছন্দ হয়েছে। নিজের প্লেটে থাকা বটিগুলো পৌষকে দিতে দিতে বলল, সকালে বটি ভালো লাগছে না, তুমি নাও, আমি ডিম খাচ্ছি। পৌষ মনে মনে খুশি হলো। তৌসিফের প্লেটে থাকা ঝোলটুকু ও নিজের পরোটা দিয়ে মুছে নিল। ভাবখানা এমন যে দিবি শব্দে, ঝোল তো কেন বাকি থাকবে। ডিম একটা পৌষকে দিতে নিলেই ও না করলো, জানালো পেট ভরে গিয়েছে, আর খাবো না, চা আসবে কখন? ডিম খতম হলেই আসবে। না খেলাম। এবার সত্যি সত্যি খেলো না। তৌসিফ নিজে ডিমটা খেয়ে নিল। চা আসতেই পৌষ ওয়েটারকে বলল, এক্সট্রা সুগার লাগবে, ব্রাউনটা। ছেলেটা মাথা নেড়ে 2 প্যাকেট এনে দিল। পৌষ 2 প্যাকেটের নিজের ব্যাগে ভরে বাকি দুটো চায়ের সাথে মিক্সড করলো। তৌসিফ হতবাক হয়ে জিজ্ঞেস করলো, এটা কি ছিল? কোনটা? ওগুলো প্যাকে নিলে কেন পৌষরাত? কেন নিব না? জানেন এই চায়ের দাম কত? পুরো 400 টাকা, ভ্যাট 15%। আমি তো শুধু চিনি নিলাম। বলতে বলতে টিস্যু ব্যাগে পরে নিল। তৌসিফ এবার ধমকে উঠলো চাপা সরে, স্টপ ইট পৌষরাত, মাথা খারাপ তোমার? কি করছো? পৌষ বুঝি পাত্তা দেয়?
সে দেখলো তৌসিফ সুগার ছাড়া চা খাচ্ছে। তৌসিফের ট্রে থেকেও দুটো সুগার নিয়ে নিচের ব্যাগে ভরে চুমুক দিল। তৌসিফ অসহায় চোখে তাকিয়ে রইল। বলল, প্লিজ হানি, এগুলো রেখে দাও, এখানে বাসায় অনেক আছে, এর থেকেও ভালো ব্র্যান্ড আছে, কেউ দেখলে কি ভাববে। খেয়ে দিয়ে চাঙ্গা এখন পোষ একটা ছোটোখাটো ঢেকুর তুলে বলল, শুনুন, আজ একটা গোপনে কথা বলি আপনাকে। এই যে আমরা যা যা খেলাম এর মধ্যেই এইসবের টাকা উসুল করে রাখা হয়। এমনকি ওয়াশরুমে যাওয়ার টাকাও আগেই রেখে দেয় এনারা। কথা হলেও ব্যবহার করলেও পে করতে হবে, না করলেও। তাহলে আমার টাকায় কেনা জিনিস আমরা ব্যাগে ভরতে সমস্যা কোথায়? যুক্তিতে ভুল থাকলে বলুন। পৌষের যুক্তি শুনে তৌসিফ আপাতত কিছু বলল না। মান ইজ্জত অ্যাজ পকেটে পড়ে যেতে হবে ভাবতে ভাবতে চায় চমক দিল ও। পৌষের ভার্সিটি গেস্টে এসে গাড়ি থামালো। তৌসিফ মানিব্যাগ থেকে 500 টাকার কচকচা কিছু নোট পৌষকে দিয়ে বলল, এটা রাখো। কেন? হাত খরচ লাগবে তোমার। লাগবে না। লাগবে, রাখো। বললাম তো লাগবে না, হেমু ভাই দেবে। ব্রো উঁচু করলো তৌসিফ, গম্ভীর গলায় বলল, আমার বউ তুমি, এখন পৌষ রাত, তোমার চাচাতো ভাই কেন হাত খরচ দেবে? কারণ সারা বছর সেই দিয়েছে। দীর্ঘ শ্বাস পেল তৌসিফ বলল, বাট ইটস নট দ্য সেম টাইম না। না বুঝে রাখো এটা। কিছু একটা ভেবে ওখান থেকে 500 টাকার একটা নোট টান দিয়ে নিল পৌষ। গাড়ি থেকে নেমে গিয়ে বলল, এত লাগবে না আমার, চাই। তৌসিফকে বলার সুযোগ না দিয়ে পৌষ চলে গেল। হাতে থাকা 4,500 টাকার দিকে তাকিয়ে রইল তৌসিফ। গাড়ি চলতে শুরু করলো। তৌসিফের মনে পড়ল সে রোজ 5,000 টাকা হাত খরচ দিয়ে পোষাতে পারত না। প্রতি মাসে গোল্ড গিফট করেও ঠিকঠাক সেই নারীটির মুখে হাসি দেখতে পেত না। সর্বোচ্চ যখন ডায়মন্ড গিফট দিত তখন গদগদ হয়ে 3-4 রাত সে তৌসিফের বুকে ঘুমতো, তাকে আদর যত্ন করতো। এরপর যা তাই তৌসিফ তাকে সবটুকু সুখ দিয়ে রাখার চেষ্টা করেছে। টাকা পয়সা দেশ বিদেশ সব কিছু বাকি রাখেনি, কিচ্ছু না। দিন শেষে সে শূন্য। ভালোবাসা কাঙ্গালি রয়ে গিয়েছিল। ভার্সিটিতে ভাগ্যক্রমে আদিত্যর সাথে দেখা হয়নি পৌষে, তবে আদিত্যর বন্ধুদের সঙ্গে দেখা হলো। সিনিয়র হওয়ার সুবাদে সালাম পর্যন্ত এক সম্পর্কে আবদ্ধ তারা। এর এর মধ্যে সবচেয়ে ভদ্র হচ্ছে রিহাব নামের একজন। সে পৌষকে ডেকে নিল সাইডে, জিজ্ঞেস করলো, ক্লাস কখন? মাত্র একটা শেষ হলো ভাইয়া, আরেকটা আধ ঘন্টা পর। কিছু জানানোর ছিল তোমাকে আদিত্যর ব্যাপারে। পৌষ ভদ্রভাবে উত্তর করলো, আমি এখন ম্যারিড ভাইয়া, তার সাথে যোগাযোগ নেই, জেনে কি হবে? তবুও জানা উচিত তোমার। পৌষ কথা বলল না। রিহাব নিজেই চোখে থাকা চশমাটা ঠেলে দিয়ে বলল, শি জাস্ট ওয়ান্ট টু টেক ইউ টু হিজ বেড। পৌষ ও বেড ধরে করেছে এসব, জানি। বেশ স্বাভাবিকভাবে বলল পৌষ। রিহাব হাসলো, বলল, তৌসিফ স্যারকে প্রমাণগুলো আমি দিয়েছিলাম, তবে আরও কিছু দিইনি। এতে আদি ঝামেলায় পড়তো। আমাকে কেন জানাচ্ছেন? কারণ একটাই পৌষ, তৌসিফ স্যার ভালো মানুষ, মুভ অন করো। দ্যাট উইল বি বেটার ফর ইউ। ওই বেটে আপনিও সামিল ছিলেন? এটাও জানি আমি। রিহাব আচমকা এটা শুনে ঘাবড়ালো। পৌষ বাঁকা হাসলো, বলল, তৌসিফ তালুকদার শুধু আপনার প্রমাণের ভিত্তিতেই চলে না, আপনার উপরের প্রমাণও তার কাছে আছে। আমার থেকে দূরে থাকুন ভাইয়া। লাইফে প্রথমবার ছিল ওটা। যতবারই হোক না কেন ভাইয়া, পৌষ রাতকে কারো বিছানাতে নেওয়া এতটা সহজ না। আমার সাথে তার প্রেমের সম্পর্ক ছিল না, ভালো লাগা ছিল। আমার প্রথম ভালো লাগা ছিল আদিত্য। আবার বলছি ছিল, এর মানে এখন নেই। কোনোদিন প্রেমিকার দাবি করেনি, সে প্রেমিক হতে চেয়েছিল। প্রেম হতো আমাদের মধ্যে যদি না সেদিন চাচা ধরে ফেলতো। তবে হ্যাঁ, অপেক্ষা ছিল, তীব্র অপেক্ষা ছিল আমার জন্য তার। কারণ একটাই, আমার প্রথম ভালো লাগা ছিল, সে যা এখন নেই। কথা করে বলে কটকট পায়ে ক্লাসের রুমে ঢুকে পড়লো পৌষ। আপাতত বিরক্ত লাগে তার এসব। ক্লাস শেষ হতে বিকেল 5টা নাগাদ। ওকে অবাক করে দিয়ে ক্যাম্পাসে হাজির কাজিনদের দলবল। ইনি মিনি আর পিহা দৌড়ে এলো। আপা আপা ডাকতে ডাকতে মুখে ফেনা তুললো 3জন। ইনি মিনিকে কোলে তুলে জড়িয়ে ধরলো ও। বলা হয় বড় বোন হলো মায়ের মতো, ইনিমিনি ও পিহার ক্ষেত্রেও তা। 3টে হিচকি তুলে কাছে তাদের কলিজার আপাকে পেয়ে ছোট ছোট ঝুটি করা মাথাটা নাড়িয়ে বলল, আপা তুমি নেই কেন? এই যে আপা, তো আছি তো আপা। মাথায় তোলো না আপা। চলবো তো সোনারা। তোরা এখানে কেন? চৈত্র আর জ্যৈষ্ঠ মাথা নিচু করে এগিয়ে এলো। ইনিমিনি লাফিয়ে ওদের কোলে যেতেই 2 ভাইয়ের হাত জড়িয়ে ধরে পৌষ। ছেলেগুলো পারলে কাঁদতেই দিত। দূরে দাঁড়িয়ে আছে হেমন্ত। দেখো না দেখার ভান করলো পৌষ। ক্ষুদ্র শ্বাস ফেলে এগিয়ে এলো হেমন্ত। পৌষ ধরা গলায় ডাকলো, হেমু ভাই বল। কান্না পাচ্ছে? কেঁদে ফেল। সত্যিই তো। ওর মাথায় হাত রাখলো হেমন্ত। পৌষ হাসলো। পৌষদের হাসি ছাড়া কান্না মানায় না। সারাক্ষণ ফোটাফোট করে গভীর কষ্ট চাপা দিয়ে হাসার মানুষ তো পৌষ। আজও ব্যতিক্রম ঘটল না। পৌষের উস্কানিতে সবগুলো গেল টিএসসি। মোমো থেকে নিয়ে বোট দিয়ে কিছু বাদ রাখলো না। বোট খেতেই ইনিমিনি হুহাক শুরু করেছে। ওদের পানি খাইয়ে ঠান্ডা করলো চৈত্র। উঁচু সিঁড়িগুলোতে বসে একসাথে মালটা চা খেলো ওরা। এটা অবশ্য ইনিমিনিকে দেওয়া হলো না। সারাটা সন্ধ্যা কাটলো ওদের সাথে। 5টা কাচিনের মুখে শুধু আপা ডাক। পৌষরা খা খা করা কলিজা প্রশান্তি পেল। এই ভাই বোনগুলো যে ওর প্রাণ। হেমন্তর দিকে তাকিয়ে পৌষ বলল, মাসের শেষের দিকে চলে,
আমার পকেট মানি দাও। মানিব্যাগ থেকে 500 টাকার 2টা নোট দিল হিমন্ত, বাকিদের 500 করে। শুধু ইনিমিনি আর পিহা এখনও পকেট মানি পায় না। পৌষকে বাড়ি পৌঁছে দিয়ে ওরা চলে গেল। পৌষের মনটা পুনরায় খারাপ হলো। কলিং বেল বাজাতেই মিনু দরজা খুলে দিল। পৌষকে দেখে মুখটা চোচা করে চলে যেতে পৌষ শ্বাস ফেলল। আপাতত এখন মুড খারাপ করার সময় নেই। দিন কাটলো কেমন পৌষ রাত। পৌষ আকাশে থাকা চাঁদের দিকে তাকিয়ে বলল, অনেক ভালো। আমাকে জিজ্ঞেস করলে না? বলার হলে নিচেই বলবে। অনেক স্ট্রেস ছিল আজ আনি। শিপিং ডিলে হলো, জাহাজে মাল এসেছে, লিগাল ডকুমেন্টস সব আমার, তবুও পুলিশ আটকে রেখেছে। যখন এসআইকে কল দিলাম তখন ছেড়ে দিল। ওরা শুধু টাকাই চিনে, বুঝলেন? পোষ ফাল করে তাকিয়ে রইল। এসব তাকে কেন বলা হচ্ছে সে কি বোঝে? পোষ গিয়ে বিছানায় উঠে বসলো। তৌসিফও গুড নাইট জানিয়ে লাইট অফ করে শুয়ে পড়লো। ঘড়ি কাটা ঘন্টা পেরোলো, একদম সোজা হয়ে আছে। পৌষের পেট মোচড়ালো, এদিক ওদিক করে এবার উঠে বসলো। ক্ষুধায় পেট চুচু করেছে ওর, যদিও খেয়েছে 10টা নাগাদ, অভ্যাস বলে কথা। টিকতে না পেরে কিচেনে গেল ও। এদিক ওদিকে খুঁজে ও যখন পেল না, হঠাৎ পেছন থেকে কারো গলা শুনে চমকে তাকালো। তৌসিফ ট্রাউজারের পকেটে হাত ঢুকিয়ে হেলান দিয়ে দাঁড়িয়ে আছে। ওকে দেখে বলল, কি খাবেন? জানি না, ক্ষুধা লেগেছে। তৌসিফ ফ্রোজেন পিৎজা বের করে ওভেনে দিল। ওটা গরম হতে হতে জিজ্ঞেস করলো, রাতে ক্ষুধা লাগে? এতদিনও লেগেছিল অবশ্যই, স্বাভাবিক। বলনি কেন? পোষ চুপ রইল। তৌসিফ নিচে বলল, লজ্জা। আচ্ছা আর পেও না, বাসা খাবার থাকে। তোমার বাসা, যা মন চায় খাবে, ফেলেবে, কিছু কেউ বলবে না। কি আছে আমার বলো? তুমি আর আমি। তুমি আর আমি কতটা অদ্ভুতভাবে পৌষের পেটে প্রজাপতি উড়ালো। পিৎজা গরম হতেই ও কিচেনেই উঁচু জায়গাতে উঠে বসে খেলো। টুকটাক কথা হলো দুজনে। ঘুমাতে এলো রাত 2টোর দিকে। রাত প্রায় 3টার দিকে ওয়াশরুমে যেতে হলো পৌষের। পাশে তৌসিফ নেই। ওয়াশরুম থেকে এসেই দেখলো নেই। কি মনে করে বাইরে তাকাতেই দেখলো সোহার রুম থেকে বের হলো তৌসিফ। রাত 3টে বাজে সোহার রুমে কেন গিয়েছিল তৌসিফ? এটার উত্তর জানা নেই পৌষের। তবে এত বছর ধরে শোনা কথাগুলো মনে পড়লো ওর। কাজে মেয়ের সাথে সম্পর্ক তৌসিফের। নিশ্চিত এত রাতে ভালো উদ্দেশ্যে ওখানে যায়নি তৌসিফ। চুপ করে নিজের পাশে শুয়ে পড়ল পৌষ। জানে না কেন, কিন্তু পৌষের মতো মেয়ের চোখে ভিজে উঠেছে। যদিও ওই পানি গড়িয়ে পড়ল না, দহন সৃষ্টি হলো যদিও, তা কাউকে পোড়ালো না। নিজেকে সান্ত্বনা দিল পৌষ, তোর ভাগ্য এটা পৌষ, মেনে নে। পৌষের কাঁধে হাত রাখতে কিছুটা ছুঁড়ে ফেললো পৌষ। তৌসিফ দমল না, বরং চিন্তিত কণ্ঠে জিজ্ঞেস করলো, পৌষ রাত কি হয়েছে? বাসার কথা মনে পড়েছে? বলতে বলতে শোয়া থেকে এইবার উঠে গেল তৌসিফ। সবাই বিছানায় এলিয়ে দিয়েছিল, তখনই কেন জানি মনে হলো পৌষ ঘুমায়নি। তখনই শিউরে উঠে কাঁধে হাত রাখে। টেবিল ল্যাম্পটা জ্বালাতেই ওর দুটি আলোয় মাখো মাখো হলো কক্ষ। তৌসিফ পৌষের দিকে তাকিয়ে এবার ওর বাহু টেনে ধরল। বসানোর চেষ্টা করতেই এবার হু হু করে কেঁদে উঠল পৌষ। ওর চঞ্চলা মনটা মানতে পারছে না, কিছুতেই না। হোক তার কোনো আশা নেই তৌসিফ থেকে, তাই বলে রাত বিরতে তৌসিফের এহেন সোহার রুমে যাওয়াটা ও মানতে পারছে না। স্বভাব সুফলই নারীর মন, তার মধ্যে পৌষের মনটা অতি নরম, মাত্র সুফল, যেখানে ছোট্টখাটো অনুভূতি রোজ খেলা করে। এর মধ্যেই সবচেয়ে বড় বন্ধন, পবিত্র এক বন্ধনে আটকা দুজন। হয়তো কোনো আবেগ তাদের এই বিয়েকে ঘিরে নেই, তবুও প্রাকৃতিকভাবে একটা টান সৃষ্টি হয়ে যায়। পৌষের কান্নায় তৌসিফ নিচেই ভরকে গেল। দুহাতে ওর চোখে মুছতে নিলে পৌষ সরাতে চাইল ওকে। এক প্রকার জোর করে চোখ মুছে দিল তৌসিফ। অতি নরম স্বর বের হলো কণ্ঠনালী ভেদ করে, বাসার কথা খুব মনে পড়ছে জান। জান প্রাণ কুত্তা বিলাই, আমাকে ডাকতে হবে না, শুনুন আমার সামনে থেকে। কাঁদতে কাঁদতে হেঁচকি তুলে পড়ল পৌষ। তৌসিফ অবাকের উপরে অবাক হলো, তবুও বউকে আদর করে বলল, আচ্ছা হানি, একটু আগেই না ঘুমালে? কি হয়েছে বলো? এত নাকা সাজার পৌষের হজম হলো না। রুক্ষ কণ্ঠে ঝরঝরে বলল, বড় হওয়ার অধিকার দিয়েছিলাম আপনাকে, আপনি নেননি। আমার সামনে ভালো সাজা বন্ধ করুন। আপনার আসল চেহারা পুরো এলাকা জানে, আমিও জানতাম। তবে আজ স্বচক্ষে দেখলাম বলে তৌসিফ থেকে দূরত্ব রেখে শুয়ে পড়ল পৌষ। ফোঁস করে দম ছাড়ল তৌসিফ। দিনের বেলা সোহার কাছাকাছি যাওয়াটা একটু ঝামেলার, তাই তো রাতে গেল পৌষ ঘুমানোর পর। মেয়েটাকে গভীর ঘুমে দেখে গেল, অথচ কিভাবে জানি ধরা খেয়ে গেল। বড্ড অসহায় অনুভব করলো তৌসিফ। এমনটা না হলেও তো পারত। পাশে তাকিয়ে দেখলো পৌষ হয়তো ঘুমিয়েছে, নাক টানার আওয়াজ আসছে না মানেই ঘুমাচ্ছে। মেয়েটা আজ কাঁদলো কেন? তৌসিফকে ভিন্ন নারীর রুমে যেতে বের হতে দেখে? আচ্ছা, সে তো জানে তৌসিফ আগেও কোনো নারীতে গভীরভাবে মত্ত ছিল, সেই নারীর মাঝে বিচরণ করেছে। প্রেয়সীকে সে অতিরিক্ত ভালোবাসত। 1 ঘন্টাতে যে কতবার ফোন দিত তার ইয়াত্তা নেই। বন্ধু মহলে মানুষ হাসাহাসিও করতো ওকে নিয়ে। বউ পাগলা উপাধি পেয়েছে। ও কোনোদিন নিজেকে ছোট্ট করেনি তৌসিফ। সবসময় তার মনটা চাইতো তার প্রিয়র কাছাকাছি থাকতে। মনে হতো যতই দিচ্ছে ততই বুঝি ভালোবাসা কম হচ্ছে। এত এত সুখ প্রেমকে যে সে তাকে উৎসর্গ করলো, দিন শেষে সেই নারীটাই তার চোখে একমুঠি বালি দিয়ে চলে গেল।
তৌসিফেরও উচিত ছিল না তার প্রিয়কে দেখিয়ে অন্য নারীর প্রেমে সুধে পান করা। সকাল সকাল চিৎকার চেঁচামেচি শুনে ঘুম ভেঙে যায় তৌসিফের। রাতে দেরিতে ঘুমানোর ফলে মাথা টিস করছে ওর। চোখ ভর্তি ঘুম থাকায় উঠে বসে ও একটু ঝিমোচ্ছে। দুই হাতে চোখটা ডলে খোলার আগেই কানে সজাগ হলো। পৌষের গলা শোনা যাচ্ছে, কাউকে ধমকাচ্ছে। মস্তিষ্ক তড়িৎ প্রবাহের ন্যায় চটপটে চলা ধরালো। ফট করে চোখ মেলালো তৌসিফ। তাড়াতাড়ি নরম বিছানা ছেড়ে হাবিলদারদের মতো সোজা হয়ে দাঁড়িয়ে গেল। ওর বউ যে সকাল সকাল গাঞ্জাব পাকিয়েছে তা বুঝতে 1 মিনিটও লাগলো না। হুড়মুড় করে বেরিয়ে এলো তৌসিফ। পায়ে চপ্পল দেওয়ার সময়টুকু ওর বড্ড অভাব। বাহিরে আসতেই চমকালো 3 গুণ বেশি। মিনুকে সমানতালে ধমকাচ্ছে পৌষ। মিনু মাথা নিচু করে পুষেই যাচ্ছে, তবে কথা বলছে না। তখনই একটা সিল্কের নাইটি গায়ে ওড়না পেঁচিয়ে সোহা বেরিয়ে এলো। সবাই তার ঘুম ভেঙেছে বোঝাই যাচ্ছে। মিনু তার আপাকে দেখে সাহস পেল। সোহা আশেপাশে তখনও দেখেনি। কপাল কুচকে ঘুম কণ্ঠেই বলল, চিল্লাচিল্লি কিসের সকাল সকাল? এটা বাসা না অন্য কিছু? কাল রাতে বাসায় ফিরেছি মানুষটা, ওনার কি ঘুম দরকার নেই? তৌসিফকে অবশ্য দেখেনি সোহা। মিনু দৌড়ে ওর আপার কাছে গিয়ে জড়িয়ে ধরে কেঁদে উঠল। সোহা কপাল কুচকে বলল, তোকে বকেছে? হ্যাঁ আপা, অনেক বকেছে, গালি দিয়েছে। আর কিছু বলার আগেই রাগে ফোঁসফোঁস করতে করতে পৌষ এগিয়ে আসতে নাই মিনুর দিকে। তৌসিফ পৌঁছে কেলেঙ্কারি ঘটে যাবে যে কোনো সময়। তাড়াতাড়ি পেছন থেকে পৌষের পেট জড়িয়ে ধরে তাকে বিশেষ লাভ হলো না। পৌষ রেগে আগুন হয়ে চিল্লিয়ে উঠল, মিথ্যুক, মিথ্যা বলে! কখন গালি দিয়েছি তোকে? শালি এদিকে আয়, দেখ তোকে কি করি। তোর মুখ খামচে দিব একদম। ওই বান্দরের মতো চুল একদম টেনে উপড়ে দিব। চিনিস আমাকে? তোর 14 গোষ্ঠীকে গোল খাইয়ে ছাড়বো। সোহা হা করে তাকিয়ে রইল। তৌসিফ পৌষকে 2 হাতে নিচের সাথে মিশিয়ে উঁচু করে নিল কিছুটা। পৌষের পিঠটা ওর বুকে ঠেকল। এভাবে ওকে নিয়ে রুমে এসে পা দিয়ে দরজা লাগিয়ে দিল। সমানতালে হাত পা ছুড়ে যাচ্ছে পৌষ। তৌসিফ না পেরে ওকে বিছানায় শুয়ে দিল। নিজেও ওর পাশে শুয়ে ওর 2টো হাত শক্ত করে নিজের হাতের নরম হাতের মধ্যে ধরে বলল, এমন করছো কেন পৌষরা? কি করেছে মিনু? রাগে কাঁপতে কাঁপতে পৌষ বলল, সকালে আমাকে দেখে হাসছিল, কিছুই বলিনি। আমাকে দেখিয়ে দেখিয়ে সামনে গুড়গুড় করতে করতে কাকে জানি বলছিল যে নতুন মানুষের সুখ নেই, সকালে গোসল করে না। ও যে আমাকে বলছিল তা আমি বুঝিনি। ওর ওই চপা ভেঙে দিব আমি? কত সাহস! আগেও এমন করেছে, কিছুই বলি না। কাজে মেয়ে এত উড়াউড়ি কিসের? পৌষকে অবাক করে দিয়ে ওর 2 গালে হাত রাখলো তৌসিফ। ঠিক 3য় দিনের নাই গালে আদর দিতে লাগলো। পৌষ প্রশ্রয় দিল না। ঝটাক করে হাত সরিয়ে দিয়ে বলল, রাতে মন ভরেনি না? আচ্ছা, রাতে কেন যেতে হবে? এখনই যান না, কে আটকালো? আমি? রাতে গেলে যা করেন দিনের আলোই করতে ভয়। আচমকা তৌসিফের থাবার শিকার হলো পৌষ। ওর তোতা পাখির মতো মুখটা বন্ধ হয়ে গেল। তৌসিফ প্রচণ্ড রাগ হলো, তবে দমন করল না। পৌষের কপালে কপাল থেকে ফিসফিস করে বলল, যা ভাবছো ভুল। আর কি শুনতে চাও? মানুষের কথা মিথ্যা না, শোনা কথায় কান দিও না। চোখে দেখো মিথ্যা নয়, মাঝে মাঝে হয়। সোহা কাজের মেয়ে, এত কিসের ক্ষমতা ওর? কেন এত না করে সব কিছুতে? কেন এসবে মাথা ঘামিও না পৌষরাত। 100 বার ঘামাবো। পৌষরাত! টেনে টেনে পৌষ নাম নিতে মুখটা নামিয়ে ওর থুতনিতে চুমু খেলো তৌসিফ। ঝনঝন করে উঠল পৌষের দেহটা। এই লোকের এই ছোঁয়া ওর সহ্য হয় না। তৌসিফ নিচে সরে গেল বটে। ওয়াশরুমে যেতে যেতে বলল, আমি আসলে বেরোবো একসাথে। কথা বুঝি শুনে পৌষ তরতর করে বেরিয়ে গেল রুম থেকে। বের হতে হতেই দেখা মিলল সোহার। পৌষ তখনও একটা মুখ ঝামটা দিয়ে সোজা কিচেনে ঢুকলো। বুয়া তখন পরোটা বেলছে। পৌষ নিজে পরোটা ফ্রাই প্যানে দিয়ে বলল, ঘি কোথায়? বুয়া যেন ভূত দেখার মতো চমকালো। কখনো মালিকরা রান্নাঘরে পা রাখে না। চমকানোটাই বড়ই স্বাভাবিক। বুয়া কিছুটা তোতলানো গলায় বলল, আপনি? আমি করে দিচ্ছি নতুন বউ। আপনি টেবিলে বসুন। কেন, আমি করতে পারি না? মামা দেখলে রেগে যাবেন। আপনার মামার কুয়াটা পড়ি আমি। বুয়ার যেন ঘাম ছুটে গেল। চাকরিটা ছুটে যাবে কি তাহলে? পোষ তাগত দিতে কিশোরী মেয়েটা ঘিয়ের বয়ামটা বের করে দিল। চামচ ভরে ভরে ঘি দিয়ে পরোটা ভাজছে রোদ। মুহূর্তেই এই যেন গ্রামে মোমো করে উঠল রান্নাঘর সহ পুরো ড্রয়িং রুম। বুয়াদের সাথে অতি সহজ গলায় কথা চলালো পৌষরাত। বেচারা ভয় পাচ্ছে, তার চেহারা স্পষ্ট। তাদের এত আতঙ্ক বুঝে আসলো না পৌষের। মেজাজ ওর কিছুটা ফুরফুরে হলো। সেই ফুরফুরা মেজাজটাকে জোরজোড়া করতে হাজির হলো সোহা। সেই নাক চেপে ধরে বলে উঠল, এসব কি রান্না হচ্ছে এখানে? সকাল সকাল এত ভারী খাবার কেউ খায় না এখানে। এখন খাবে। পৌষ তীক্ষ্ণ গলায় বলল। সোহা সরল চোখে তাকিয়ে বলল, এসব এখানে খাওয়া হয় না। বললাম তো এখন খাবে। আনহেলদি খাবার তুমি খাবে, খাও। বাকিদের জোর করছো কেন? পৌষ দাঁত কটমটালো, চোখ রাঙিয়ে তাকালো এহেনভাবে যেন সোহা সহ ওর মাথা ফাটিয়ে দেবে। সোহা অতটুকু মেয়ের এরূপ চাহনি দেখে চমকালো ভরকালো। পৌষ তাতে দাঁত চেপে বলল, কাজের মেয়ের মতো থাকার চেষ্টা করবেন, আমার উপরে কথা বলবেন না।
আমার যা মন চাই চাইবে রান্না করব। মন চাইলে থাকবে, না হয় অন্য কোথাও চাকরি দেখুন। এই বাড়িতে কাজ করতে হবে না, এমনিতেও গতকাল রেস্ট নিয়েছেন। কিচ্ছু বলিনি, আজ থেকে কাজে হাত লাগান। যত কাজ শরীর তত চাঙ্গা। আর একটা কথা, ওই রংঢং এর নাইটি পরে সকাল সকাল রুম থেকে বের হবে না, কুরুচিপূর্ণ লাগে। সোহা এতটাই শক্ট হলো যে বাক্য হারিয়ে ফেলল। কোনো কিছু বলার মতো খুঁজে পেল না। ওখানে ঠায় দাঁড়িয়ে থাকতেই পোষ এবার যথেষ্ট উঁচু গলায় বলল, কি হলো, বের হন। সোহা বের হলো ঠিকই, তবে নিজের রুমে কেন না, ও সোজা ঢুকলো তৌসিফের রুমে।